আপনার সমাজের যে হলো একটা পরিবর্তন আনা উচিত সমাজে, ইতিবাচক পরিবর্তন অবশ্যই, সেই জায়গাটা কিন্তু মিডিয়ার হাত ধরেই সাধারণত হয়ে থাকে আর কি, যদি মিডিয়া তার ভূমিকা আর কি ঠিক মতো রাখে। আরেকটা হলো প্রমোটিং ডেভেলপমেন্ট, মানে ধরেন আমাদের যে মিডিয়া হলো এমন একটা জায়গা, যে জায়গায় হলো আমাদের যে উন্নতির যে একটা ধাপ, এই ধাপগুলো আর কি এই একটা চ্যানেলকে অতিবাহিত করেই আর কি হওয়ার কথা আর কি। এখন বিষয় হলো যে সেফগার্ডিং যে ডেমোক্রেসি আছে সেখানে হলো আমাদের মিডিয়ার প্রধান একটা কাজ হলো যে হলো মিডিয়া এই জিনিসটা এনশিওর করবে যে আমাদের যারা ইলেক্টেড প্রতিনিধি সরকারি, যারা বা পলিসি মেকাররা হয়, তাদের অ্যাকাউন্টেবিলিটিটা মানে তাদের কাজের স্বচ্ছতা, এই জিনিসটা মিডিয়া নিশ্চিত করা মিডিয়ার দায়িত্ব। আরেকটা মিডিয়ার দায়িত্ব হলো যে হলো সে হলো বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে দিয়ে সরকারের পলিসি মেকারদেরকে ইনফ্লুয়েন্স করবে যে হলো আপনাদের পলিসি এই রকম করা উচিত, বা হলো গ্রাসরুট লেভেলের পিপল, যারা জেনারেল পিপল, তারা তাদের কথাগুলো কিন্তু মিডিয়ার মাধ্যমেই আর কি পলিসি মেকারদের কাছে আসে আর কি। তো এটা হলো এর মাধ্যমে হলো মিডিয়া হলো সেফগার্ডিং ডেমোক্রেসি যে জিনিসটা, এই জিনিসটা কাজ করে থাকে। আর একটা বিষয় হলো ড্রাইভিং সোশ্যাল চেঞ্জের মধ্যে মিডিয়া মেন অফ দ্য কাজ হলো যে আপনার করাপশন, তারপরে সোসাইটিতে যে ইনজাস্টিস চলে, সেই ইনজাস্টিস করাপশন বিষয়গুলো আর কি সামনে তুলে আনে। এর মাধ্যমে হলো মিডিয়া একটা আর কি যে হলো সামাজিক পরিবর্তন, আমরা যেটা বলি ইতিবাচক সামাজিক পরিবর্তন, এই ধারাটা আর কি সে অব্যাহত রাখে। আরেকটা জিনিস মিডিয়া করে সেটা হলো মিডিয়া সবসময় হলো আপনাদের ক্লাইমেট চেঞ্জ ইস্যু, তারপরে ধরেন ফর এক্সাম্পল ইনওয়ালিটি, তারপরে প্রমোটিং পলিসি, এই জিনিসগুলা আর কি ধরেন মিডিয়া আর কি মিডিয়ার মাধ্যমে যখন উঠে আসে, তখন তারা হলো এই 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 স্পেশাল ইস্যুস গুলো আর কি ইন্টারভেনশন সরকার বা পলিসি মেকার থেকে আসে। তাহলে এই তিনটা কাজ হলো মিডিয়া সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে করে। আচ্ছা, তাহলে যে কথা বললাম যে তিনটা লেয়ার মিডিয়াতে থাকে, একটা হলো যিনি রিপোর্টিং করেন, রিপোর্ট যিনি আর কি সংগ্রহ করেন, আরেকটা হলো এই সংগ্রহ করে তিনি একজনকে দেন রিপোর্টটা, তিনি সম্পাদনা করেন মানে এডিট করেন রিপোর্টটা। আর এই রিপোর্টটা কি একটা পত্রিকায় বা একটা ওয়েবসাইটে পাবলিশ হবে কিনা এটা নির্ধারণ করেন হলো সেখানের যে নিউজ রুম এডিটর বা হলো এডিটর লেভেলের যারা, তারা। এখন আমাদের মধ্যে একটা ট্রেন্ড থাকে সব সময়, আপনারা দেখেন যে আমরা একটা রিপোর্ট যখন আমরা পাবলিশ করে দেই, তখন একটা রিপোর্ট যখন পাবলিশ হয় তখন কিন্তু আমরা মিডিয়াটাকে মানে কি ব্লেম করি। ফর এক্সাম্পল যে হলো না প্রথম আলো এই রিপোর্টটা দিয়েছে, এই জন্য প্রথম আলো সবাই দোষী। আসলে বিষয়টা এইরকম না। একটা মিডিয়ায় ধরেন আপনি কিন্তু হলো মিডিয়া কিন্তু মানে সবার দেখার সুযোগ হয় না একটা রিপোর্ট। ফর এক্সাম্পল ধরেন একজন এডিটর একটা পত্রিকায় অন্তত একদিনে 200 থেকে 300 বা 400 500 স্টোরিও যায়, এমন অনেক বড় বড় পত্রিকায়। কিন্তু বিষয় হলো প্রত্যেকটা স্টোরির জন্য কিন্তু আসলে সম্পাদক দেখেনও না, তিনি হয়তো সর্বোচ্চ একটা লিড নিউজ দেখতে পারেন। এই ট্রেনটা হয়। তো মিডিয়াতে মানে এটা হলো আর কি মিডিয়া স্ট্রাকচার। আমি তিনটা লেয়ার কথা বললাম আর অনেকগুলা বিটের কথা বললাম। এক একজন বা দুইজন করে প্রত্যেকজন সাংবাদিক আর কি ওই বিটের জন্য আর কি মানে যুক্ত থাকেন। এভাবে আর কি একটা মিডিয়া আর কি মিডিয়া ইন্ডাস্ট্রি ফাংশন করে বা একটা নিউজ রুম ফাংশন করে। আর একটা নিউজ রুম গড়ে উঠে কিভাবে, ধরেন মানে একটা নিউজ রুম হঠাৎ করে গড়েই বা উঠবে কেন, কার স্বার্থের কারণে সে গড়ে উঠে। তো এখানে আ- আ- আপ- আপনাকে তিনটা বিষয় আমি বলি বাংলাদেশের মিডিয়ার ক্ষেত্রে হলো আমাদের তিনটা এলিমেন্টস আছে, যেটা হলো মিডিয়া কিভাবে হয়। তার মধ্যে কত ধরনের মিডিয়া বাংলাদেশে আছে, ফর এক্সাম্পল হলো রাষ্ট্রীয় মালিকানাধীন মিডিয়া থাকে, ব্যক্তি মালিকানাধীন মিডিয়া থাকে, আর হলো দলীয় মালিকানাধীন মিডিয়া। দলীয় মালিকানা মিডিয়া আমি এই জন্য বলছি, বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা এবং যে হলো বহুদলীয় গণতন্ত্র আমরা বলি বাংলাদেশকে, তখন হলো এই মানে আচ্ছা আমি অন করলে, তো এই জিনিসটা আর কি যখন বহুদলীয় গণতন্ত্রের মধ্যে এই তিন ধরনের আর কি মিডিয়া হয় আর কি। তো এর মধ্যে হলো বাংলাদেশের মিডিয়া হিস্ট্রি যদি আপনি ঘাটাঘাটি করেন মিডিয়া কিভাবে শুরু হয়েছে, ফর এক্সাম্পল 1971 সালের পরে পরেই কিন্তু বাংলাদেশে প্রায় 30টার মতো আর কি ইয়া ছিল, মানে দৈনিক ছিল, 30টার মতোই দৈনিক ছিল। এর মধ্যে আধা মানে মানে সাপ্তাহিক ছিল, তারপর অর্ধ সাপ্তাহিক ছিল, সাপ্তাহিক ছিল প্রায় 150-র মতো বিভিন্ন সময় আর কি এই জিনিসগুলো হইতো। তো এই 71 পরে এটা ছিল, কিন্তু 1975 সালের দিকে কি হয় বাংলাদেশের মিডিয়াতে যে 30টা দৈনিক দৈনিক পত্রিকা ছিল, এটা কিন্তু চারটায় চলে আসে। আপনারা জানেন যে 1975 সালে যে আমরা যাকে মানে বাকশাল বলি আর কি, যে বাকশালের যে হলো মানে একটা রাজনৈতিক প্রেক্ষাপট, ওই সময় হলো রাষ্ট্রের আন্ডারে মানে যতগুলো পত্রিকা ছিল তার মধ্যে চারটা পত্রিকা আর কি রাষ্ট্রের আন্ডারে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে অনেকগুলো পত্রিকায় আর কি আসলে এই পত্রিকার যে ভূমিকা থাকা উচিত, বা ওই ভূমিকাটা আর কি পত্রিকাগুলো রাখতে পারে নাই আর কি, দুই একটা পত্রিকা ছাড়া হলো আপনার 1975-এর পর পরে আর কি, তখন এটা হয়েছিল। কিন্তু আপনারা আবার একটা জিনিস চিন্তা করেন যে হলো 1980-র যখন হলো গণ অভ্যুত্থানটা হয়েছিল, তখন হলো অনেকেই আর কি
বললো যে হলো যে মিডিয়ার যে রাষ্ট্রীয় মালিকানাধীন মিডিয়া, এই মিডিয়াগুলো কিন্তু সরকারেরই কাজ করে আর কি। তখন একটা খুবই আর কি আপনারে একটা বা ধারাচড়া ছিল, সবাই হলো রাষ্ট্রীয় এই গণমাধ্যম গুলাকে বলতো যে হলো মানে সাহেব বিবির বক্স আর কি। সাহেব বিবির বক্স হলো মানে এই যে পারিবারিক যে আলাপ আর কি মিডিয়াতে প্রকাশ পাওয়া, এই সাহেব বিবির বক্স বলা হইতো। তখন হলো দেশের হলো ধরেন বা রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, ধরেন বা রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বা মিডিয়া যেটা আর কি, এগুলাকে বলা হইতো আর কি সাহেব বিবির বক্স। কারণ এখান থেকে আর কি সরকারের বা অন্যান্য মানুষরা সেই রকম ইনফরমেশন পাইতো না, যে ইনফরমেশন হলো মানে কি হয় আমরা যখন রিপোর্ট করি, এই রিপোর্ট তো মোস্ট অফ বেশিরভাগই রিপোর্ট তখন যাইতো হলো ধরেন হলো সরকারের বিরুদ্ধে। কারণ তখন হলো এত প্রাইভেটাইজেশন ছিল না দেশে। তখন হলো এই চারটা মিডিয়ার দিকে মানে অল্প কয়েকটা মিডিয়া তখন ছিল হাতে গোনা, তখন এই জিনিসটা হইতো। ইভেন হলো আপনার যখন 80-র দশকের গণঅভ্যুত্থানের পরে কিন্তু এই 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 জিনিসটা খুবই মানে জোরালো হয়েছে, যে হলো বাংলাদেশের বেতার, তারপরে বাংলাদেশের রাষ্ট্রীয় দিন বা টেলিভিশন, এগুলাকে যেন হলো মানে সরকারের প্রভাব থেকে রেখে এই যে সাহেব বিবির যে বক্স, এই ধারণাটা রেখে আলাদাভাবে গণমানুষের কথা বলার জন্য বলা হয়েছে। এখন এখানে আপনি প্রশ্ন রাখতে পারেন যে সরকারি গণমাধ্যম তো সরকারের কথাই বলবে, সরকারি গণমাধ্যম কি সরকারের ইয়ে নিয়ে দুর্নীতি নিয়ে কখনো কথা বলবে কিনা? এখানে একটা প্রশ্ন হলো, দেখেন সরকারি গণমাধ্যম হলেই যে আসলে সরকারের পক্ষে কথা বলতে হবে, বাইরের মানুষের কথা বলে না, বিষয়টা কিন্তু এরকম নয়। যে আপনি বিবিসির কথা ধরেন, বিবিসি কিন্তু ব্রিটিশ ব্রডকাস্টিং মিডিয়া আমরা যেটা বলি আর কি, বিবিসি কিন্তু সরকারি প্রতিষ্ঠান। কিন্তু আপনি বিবিসি রিপোর্টিং দেখেন, ইভেন হলো আমেরিকাতেও সরকারি সরকারি এমন প্রতিষ্ঠান আছে যেগুলো সরকারের বিভিন্ন পলিসি, সরকারের বিভিন্ন মানে রং ডুইংস আমরা যেটা বলি, এটা নিয়ে অনেক লেখালেখি করে। কিন্তু বাংলাদেশের মিডিয়া প্রকৃত অর্থে সরকারি মিডিয়া কিন্তু এরকম করে হয়ে উঠে নাই। এর পরবর্তী ধাপে হলো আপনার বাংলাদেশে প্রথম আর কি যে বেসরকারি টেলিভিশন চালু হয় হলো আমি যতটুকু জানি 1997 সালে, এবং এফএম রেডিও যেটা কমিউনিটি রেডিও, এটা 1998 সালে হয় আর কি। তারপর অল্প কয়েকটা মিডিয়া তখন মানে মালিকানাধীন আর কি, বেসরকারি মালিকানাধীন ভাবে আর কি মিডিয়া মানে প্রচারণা বাংলাদেশে আসে আর কি। কিন্তু আপনারা একটা জিনিস দেখেন যে হলো মিডিয়াতে একটা মিডিয়ার কতটুকু স্বাধীন, এর এর অনেকাংশ কিন্তু নির্ভর করে এই মিডিয়াটা কাদের পক্ষ থেকে আসছে। মানে ব্যক্তি হিসেবে তিনি কি আসলে স্বাধীনচেতা, বা আসলেই তিনি মিডিয়ার প্রকৃত যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে কি তিনি একটা মিডিয়া চালু করেছেন কিনা। ফর এক্সাম্পল আপনাকে আমি বলি, যেটা হলো আপনার 2000 মানে 2008 থেকে পরবর্তীতে বাংলাদেশে প্রায় হলো আপনার এখন তো 45টার মতো আর কি টেলিভিশন চ্যানেল আছে, তখন হলো প্রায় 37টা থেকে 38টা মিডিয়া চ্যানেলের আর কি অনুমোদন অনাপত্তি দেওয়া হয় আর কি, যে বাজারে আসার জন্য আর কি। তখন হলো বাজারে এতগুলা মিডিয়া আসে, কিন্তু অনেক সময় দেখা যায় মিডিয়াগুলা হলো বেশিরভাগ ক্ষেত্রে হলো যে হলো মিডিয়ার যে অনাপত্তি পাওয়া, যে আপনি যে মিডিয়ার জন্য আবেদন করবেন যে আমি একটা মিডিয়া খুলতে চাই, এর ক্ষেত্রে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে হলো তার রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনা করা হইতো, সমাজে তার প্রভাব কতটুকু, এই জিনিসগুলো বিবেচনায় রেখে যখন হলো আপনি মিডিয়া ইন্ডাস্ট্রি চালু করা হয়েছে বাংলাদেশে, তখন থেকে আর কি যে মিডিয়া ফ্রিডম বা হলো আসলে আমরা আমাদের মেইন স্টোরি গুলা পাই কিনা মিডিয়াতে, এই জিনিসটা আর কি আমাদের বড় একটা কোশ্চেন আর কি, কোশ্চেন হয়ে দাঁড়াইছে আর কি আমাদের সামনে আর কি। তো ইভেন হলো আপনার এটা খুবই বলা কঠিন যে হলো বাংলাদেশে প্রকৃত মিডিয়া কারা নিয়ন্ত্রণ করে। আপনারা সবাই জানেন অনেকে যে হলো আসলে মিডিয়া কাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, এরকম কোনো বইও বাংলাদেশে ওইরকম বই পাবেন না যে হলো বাংলাদেশে কারা আসলে মিডিয়াগুলো নিয়ন্ত্রণ করে বা মিডিয়ার নিয়ন্ত্রণের বেশিরভাগ। তবে সিজিএস একটা কোন একটা সার্ভে করা হয়েছে, সেখানে সে দেখাইছে যে হলো বাংলাদেশের কার কাছে, তখন এখানে দেখা গেছে অনেক সময় হলো মিডিয়াগুলো হলো বেশিরভাগই হলো পলিটিক্যালি যারা ইনফ্লুয়েন্স ছিলেন তারা, তারাই আর কি মিডিয়াগুলো চালু করছেন নিজেদেরকে সেফ গার্ডিং দেওয়ার জন্য মোস্ট অফ দ্য কেস ইয়েতেই, ইভেন বা মোস্ট অফ দ্য জায়গায় আর কি। আমরা এই 2024-এ দাঁড়িয়ে যদি আমরা চিন্তা করি, বাংলাদেশে কিন্তু হিউজ মিডিয়া বল হলো আপনার এখন কিন্তু দেশে নিবন্ধিত মোট পত্রিকার সংখ্যা প্রায় হলো আপনার 3200-র মতো। তারপরে হলো অনুমোদিত টেলিভিশন চ্যানেল আছে 45টার মতো, ইভেন প্রায় 28টির মতো, সম্প্রচারিত 22টি আছে। এর মাধ্যমে আর কি আমাদের কমিউনিটি রেডিও 32টা, এর মধ্যে হলো প্রায় 28টা আর কি আপনার সম্প্রচারের মধ্যে আছে আর কি। আর অনলাইনে বা যে বলেন যে আমরা টেকনোলজির যুগে আর কি অনলাইন মিডিয়া বিশাল একটা ভূমিকা পালন করছে। ইভেন হলো অনলাইন মিডিয়া হলো ট্রেডিশনাল যে মিডিয়া প্রিন্টিং মিডিয়া আমরা আমরা যাদেরকে বলি আর কি, এই প্রিন্টিং মিডিয়ার জন্য বড় একটা হুমকি হয়ে দাঁড়াইছে অনলাইন মিডিয়া। এই মিডিয়ার সংখ্যা কিন্তু নিবন্ধিত হাজার হাজার অনলাইন মিডিয়া আছে, কিন্তু নিবন্ধিত হলো প্রায় হলো 2920টার মতো সরকারি তথ্য মতে আর কি।
এগুলো হলো আর কি বাংলাদেশের মানে মিডিয়ার আর কি বর্তমান পরিস্থিতি আর কি, যে কতগুলা মিডিয়া বা কি অবস্থা। কিন্তু এখানে একটা বড় চ্যালেঞ্জ হলো আমাদের মিডিয়া এখন, বাংলাদেশে মিডিয়াতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে যার জন্য আর কি আমাদের হলো এই কমিশন গঠন করেছে সরকার, যে মিডিয়ার আসলে মিডিয়া কি শুধু এক পক্ষের হয়ে কথা বলতেছে, বা মিডিয়া যদি এক পক্ষের হয়ে, কারণ আপনারা একটা জিনিস দেখেন বাংলাদেশের মিডিয়াগুলা বেশিরভাগই হলো ধনিক শ্রেণীর আন্ডারে আর কি। আমি আপনাদের বলছি না যে হলো ব্যক্তি দিয়ে আসলে গড়ে উঠে নাই। এর পিছনে অনেক কারণও আছে, কারণ ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াতে আপনি জানেন বাংলাদেশে একটা মিডিয়া বাংলাদেশের মিডিয়ার ক্ষেত্রে কি হয়েছে, অনেক সময় আপনি দেখবেন হলো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া গুলো দাঁড়াইতে পারে নাই। তার মধ্যে অন্যতম একটা কাজ হলো হলো ইকোনমিক কনস্টেন্টস আর কি। অনেকগুলো চ্যালেঞ্জের কারণে আসলে মিডিয়া দাঁড়াইতে পারে নাই, কিন্তু আমাদের মিডিয়া, আমরা এক সময় দেখি আমরা মানে জুলাইয়ের অভ্যুত্থানও আপনি দেখেন, আমাদের যখন জুলাইয়ের অভ্যুত্থান আমাদের সামনে আসছে, আমরা কিন্তু সবসময় বিদেশি মিডিয়ার উপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আমাদের মনে হয় না আমরা দেশীয় মিডিয়ার কাছ থেকে খুবই কমই সংখ্যক ইনফরমেশন পাইছি। এর মধ্যে মিডিয়ার বিশাল বিশাল অনেকগুলো চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জ গুলো যদি আমাদের মোকাবেলা করা যায় তাহলে আমার মনে হয় যে হলো বাংলাদেশের মিডিয়াটা আর কি, যে মিডিয়া কমিশন বা আগামীর যে মিডিয়াকে আমরা দেখি, সে মিডিয়াটা আর কি আমরা পাবো আর কি। আপনাদের একটা উদাহরণ দেখি, অনেক সময় একটা কোশ্চেন আসে যে হলো আসলে আমরা যে জার্নালিজম বা সাংবাদিকের কথা বলি, সাংবাদিকতা কি আসলেই নিরপেক্ষ কিনা, বা একজন সাংবাদিক চাইলেই কি তিনি নিরপেক্ষ থাকতে পারেন কিনা। এই প্রশ্নের উত্তরে যদি একটা ইয়ে ছিল আপনার, একটা মানে জার্নালিজমের ভাষায় একটা কথা বলা ছিল যে আপনি যখন একটা রিপোর্ট করেন তখন রিপোর্টে দুটা পক্ষ থাকে, একটা হলো শাসক শ্রেণী আর একটা হলো শোষিত শ্রেণী। তা আমাদের মানে আপনি আপনি নিরপেক্ষ থাকার জন্য একটা জিনিস চিন্তা করবেন যে সব সময় যখন দুটা মানে দুটা কনফ্লিক্ট লাগে, ধরেন শহরের খুবই ধনী কেউ একজনের সঙ্গে একটা রিক্সাওয়ালার ঝামেলা হয়েছে, তখন কি হয় সাধারণত, এখানে ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা 90% ক্ষেত্রে কার থাকে, রিক্সাওয়ালার থাকে। ইভেন হলো গ্রাম এবং শহরের যখন দ্বন্দ্ব থাকে, তখন আপনি সাংবাদিক হিসাবে গ্রামকে মানে নিরপেক্ষ যদি নাও থাকতে পারেন, আপনার মানে গ্রামের পার্সপেক্টিভ থেকে আপনি স্টোরি করবেন। আপনি যখন সমাজের শোষক এবং শোষিতের সাথে দ্বন্দ্ব থাকে, আপনি শোষিতের পক্ষে যাবেন। এটাই তো সাংবাদিকের কাজ। এখন হয়েছে কি, ধরেন এখন ধনিক শ্রেণীর পক্ষে যদি আপনি চলে যান তাহলে নিরপেক্ষ জায়গাটা আর কি এখানে, যদিও নিরপেক্ষ থাকা অনেক কঠিন, হ্যাঁ থাকাও যায়, থাকা যায় না বিষয়টা এরকম না, কিন্তু নিরপেক্ষ থাকার ক্ষেত্রে এই জিনিসগুলো আর কি জার্নালিজমের ক্ষেত্রে অনেক সময় বিবেচ্য বিষয় হয়ে ওঠে আর কি। আচ্ছা, তার মধ্যে হলো মিডিয়া চ্যালেঞ্জ নিয়ে আমরা কথা বললাম, সেটা হলো আমাদের বড় একটা জিনিস হলো ফ্রিডম অফ প্রেসের। আপনারা জানেন যে আমরা বললাম যে হলো অনেক সময় হলো আমরা নিজেরাই সেলফ সেন্সর করে দিই নিজেকে। মানে ধরেন হলো আমি আমি কিন্তু স্টোরি করতে করতে পারি, এখন আমি একটা তথ্য জানি, সেই তথ্যটা কিন্তু প্রথম কি করার স্বাধীনতা কিন্তু আমার আছে। মানে ধরুন স্বাধীনতা বলতে আমি এই অর্থে বোঝাচ্ছি যে হলো ফেব্রিকেটেড ওয়েতে একটা রিপোর্ট করার ক্ষেত্রে হলো একটা রিপোর্টারের ভূমিকা সবচেয়ে বেশি থাকে, কারণ সে চাইলেই একটা তথ্য না দিলেই কিন্তু ওই তথ্যটা আসলে অনেক সময় চলে যায়। আবার এই এই তিনটা লেয়ারে কিন্তু অনেক সময় এই তথ্যগুলো আসে না আর কি, বা কোনো একটা লেয়ার যদি মনে করে যে এই তথ্যটা আমি দিব না তাহলে এই তথ্যটা কিন্তু আর পাবলিশ হয় না। এই জন্য অনেক সময় এই জিনিসটা আসে আর কি, যে হলো সেলফ সেন্সরশিপের জিনিসটা বাংলাদেশের মিডিয়াতে এখনো আছে। এটা হলো আর কি আপনার ধরেন ফ্রিডম অফ প্রেসের ক্ষেত্রে আমি বলি। আর ইকোনমিক কনস্ট্যান্টের কথা আমি বলি, যদি আপনারা চিন্তা করেন দুই ধরনের সাংবাদিকতা আমরা করি, একটা হলো ধরেন মফস্বল এরিয়াতে সাংবাদিকতা, আর একটা হলো শহর এরিয়ায় সাংবাদিকতা। আপনারা চিন্তা করেন বাংলাদেশে কিন্তু মফস্বল এরিয়া আর 90% বা 90% প্লাস এর ক্ষেত্রেও অনেক সময় দেখবেন যে হলো এদেরকে কোনো বেতন দেওয়া হয় না। এখন একটা ব্যক্তি হলো মফস্বলে সাংবাদিকতা করে সারা জীবন, তাকে কিন্তু আপনি বেতন দেন না। আপনি শহরের কিছু মানুষ, ইভেন শহরের অনেক সাংবাদিকের বেতন এখনো 10,000 টাকার নিচে। এখন কথা হলো তাদেরকে আপনি রিপোর্টিং করতে দিচ্ছেন বা তাদেরকে আপনি জার্নালিজম করতে দিচ্ছেন, এখন বিষয়টা এরকম হয়েছে যে একটা ক্ষুধার্ত লোককে, 3 দিনের একটা ক্ষুধার্ত লোককে আপনি বললেন যে আপনি খাবারটা পাহারা দিবেন। And এটা কি সম্ভব? মানে একটা মানুষ ক্ষুধার্ত কিন্তু আপনার তাকে বললেন যে হলো খাবার পাহারা দিতে বলছেন, তখন বিষয়টা কি হয় যে হলো খাবারের প্রতি তার লোভটা, সাধারণত আশাটাই অনেক স্বাভাবিক। বাংলাদেশের মিডিয়ার ক্ষেত্রে এটা হয়েছে, বাংলাদেশের মিডিয়ার ক্ষেত্রে হলো যারা হলো মফস্বল সাংবাদিক, যাদের কাছ থেকে আর কি প্রায় 80% সংবাদ যাদের কাছ থেকে আসে, এদের অনেকাংশেই কিন্তু তাদেরকে বেতন দেওয়া হয় না। তো তাদের কাছ থেকে আপনি জার্নালিজমের কতটুকু আশা করবেন, এটা আর কি খুবই কোশ্চেন। এখন হলো নতুন যে কমিশন আসছে সেখানে কিন্তু কথা হয়েছে যে হলো বাংলাদেশের সাংবাদিকতা আসলে ফিরে আনার জন্য যেটাকে আসলে সাংবাদিকতা বলে আর কি, ইথিক্যাল এবং অবজেক্টিভ জার্নালিজম, এটার জন্য হলো মিডিয়াতে অ্যাটলিস্ট আপনি মিডিয়াতে একটা প্রত্যেক সাংবাদিকদের জন্য ন্যূনতম বেতন বেতন ধার্য করে দিবেন আর কি। আর যদি বেতন ধার্য আপনি না করতে পারেন তাহলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে
যে হলো বেতন বা 2 মাস হোক বা 6 মাস হোক, এর মধ্যে যদি সবার দেয়া না পাওনা আপনি মিডিয়ায় না বলতে পারেন, আপনি আপনার মিডিয়া হাউস কি করে ফেলবেন, বন্ধ করে দিবেন। এরকম আইন বা এরকম পলিসি তৈরি করার জন্য কিন্তু মিডিয়া কমিশন। এখন মিডিয়া কমিশনের ওনারা কিন্তু এরপরে আপনাদের সবার মতামত চাইছে, যে হলো আপনারা যেন মতামত দেন। এই যে সংস্করণ হবে, এই সংস্করণের জন্য আপনাদের মানে আপনারা আপনারা কি ভাবেন যে হলো কোন পলিসিগুলো চেঞ্জ হলে আসলেই হলো আমাদের প্রকৃত যে সাংবাদিকতা, এই সাংবাদিকতা আমরা ফিরে আসবো আর কি। আচ্ছা, তো সেখানে বড় একটা বিষয় হলো আপনার মিডিয়া ইকোনমিক কনস্ট্রেন্টের কথা বললাম, তার মধ্যে আরেকটা বিষয় হলো ফাইন্যান্স ইথিক্যাল কনসার্নের কথা বললাম, আরেকটা হলো টেকনোলজিক্যাল ডিসরাপশন। ধরেন হলো এত বছর আমরা যে প্রিন্ট মিডিয়ায় কাজ করে আসছি, এখন হলো প্রিন্ট মিডিয়ার কিন্তু যুগ শেষ হয়ে যাচ্ছে, মানুষ কিন্তু অনলাইন মিডিয়ায় চলে যাচ্ছে। আপনি প্রিন্ট মিডিয়ার জন্য মানুষ একদিন এক রিপোর্টের জন্য অপেক্ষা করে না। এখন হলো একটা রিপোর্ট ঘটছে, একটা ইনসিডেন্ট ঘটছে, আপনি সঙ্গে সঙ্গে রিপোর্ট পেয়ে যাচ্ছেন। এজন্য অনলাইন মিডিয়ার উপর মানুষ বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছে। এজন্য হয় কি, যে ট্রেডিশনাল যে মিডিয়া আছে, এই মিডিয়া কিন্তু অনলাইন মিডিয়ার কাছে এক প্রকার অসহায় হয়ে গেছে আর কি। এখন হলো এখানে একটা বিষয় আছে, আমি আপনাদের একটা উদাহরণ দেই এই বিষয়টা বোঝার জন্য। সেটা হলো আপনারা ওসামা বিন লাদেনের নাম তো অনেকেই শুনছেন, তাই না? ওসামা বিন লাদেন আপনার আহ ওসামা বিন লাদেন যখন 2011 সালে ওসামা বিন লাদেনকে হলো পাকিস্তানের আত্মাবাদ নামে একটা জায়গা ছিল, ওই জায়গায় কিন্তু মানে ইউএস মিলিটারি বা ইউএস কিন্তু প্রথম মানে তার যে এয়ার স্ট্রাইক দিয়ে কিন্তু তারা হত্যা করা হয়, এটা আপনারা সবাই জানেন। তো তখন এই জিনিস কিন্তু ব্রেকিং হয় নাই। মানে লাদেনের মতো লাদেন কিন্তু পুরো ওয়ার্ল্ডে তখন খুবই পরিচিত মুখ ছিলেন আর কি। আমেরিকা তার জন্য ফুল দুনিয়া খুঁজতেছে, কিন্তু লাদেনকে সে পাচ্ছে না। তখন লাদেনের সে অনেকের সহযোগিতা, ইভেন অনেক অনেক সময় এরকম হয় যে তখনকার পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তারও অনেক ইনফরমেশন নেওয়ার পরে তারা হলো আত্মাবাদ নামে পাকিস্তানের একটা জায়গার নাম ছিল, ওখানে লাদেন লুকায়া ছিলেন আর কি। তখন সেখানে আমেরিকা অ্যাটাক করে, প্রথম অ্যাটাক করে লাদেনকে সেখানে হত্যা হত্যা করা হয়। এটা আপনারা জানেন মনে হয়, এটা মনে হয় 2011 সালের মের দিকে, মেতে, হ্যাঁ 2011 সালের মেতে। তখন ওয়ার্ল্ডের কেউই কিন্তু জানে না যে লাদেন হত্যা হয়েছে। শুধু একটা লোক, কোন সাংবাদিকও কিন্তু এই জিনিসটা ব্রেকিং দেয় নাই। ব্রেকিং দিয়েছে কে? ব্রেকিং দিয়েছে একজন ওখানে টুইটার চালক, তিনি হলো আইটি কনসালটেন্ট ছিলেন। তিনি তার টুইটার আইডিতে লিখছেন যে মানে ওই এলাকার বাসিন্দা, তিনি লিখছেন যে হলো আত্মাবাদী কিছু একটা হচ্ছে বা হলো প্লেন দুর্ঘটনা হয়েছে বা কিছু হয়েছে। সে কিন্তু মিনিটে মিনিট লাইভে আপডেট দিছে। তখন তখন ওই ব্যক্তি প্রথম ছিলেন যিনি হলো ব্রেকিং নিউজ দিয়েছিলেন যে হলো ওসামা বিন লাদেন মারা গেছে। এখন তার আগে কিন্তু বারাক ওবামাও কিন্তু ঘোষণা দিতে পারা নাই যে ওসামা বিন লাদেন মারা গেছে। সে কিন্তু ফুল জিনিসটা হলো টুইটারে তখন লাইভ করছিলেন। তখন হইলো এটা হলো আপনাদেরকে একটা একটা উদাহরণ দিলাম এই জন্য। এখন সিটিজেন জার্নালিজমটা অনেক বেশি চলে আসছে। এখন আপনি আপনার জায়গা থেকে জার্নালিজম করতেছেন, আমি আমার জায়গা থেকে জার্নালিজম করতেছি। আমি জার্নালিজমের সাথে রিলেটেড না, আপনার কাছে সোশ্যাল মিডিয়া আছে, আপনি যে কোনো সময়, সাংবাদিকদের কাজ কি মিডিয়াতে ব্রেকিং নিউজ দেয়া বা ইনভেস্টিগেটিভ স্টোরি করা। এখন বিষয় হলো যারা হলো হয়তোবা আমরা ইনভেস্টিগেটিভ রিপোর্টিং তো আসলে কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে পসিবল না, কিন্তু হলো ব্রেকিং নিউজ কিন্তু এখন সবার কাছ থেকে আসে। সাংবাদিকদের আগেই কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ব্রেকিং নিউজ চলে আসে, মানুষ দিয়ে দেয়। এখন হলো কি ট্রেডিশনাল মিডিয়া, এই জন্য আসলে ট্রেডিশনাল মিডিয়ার যে মানে যে আপনার সামাজিক গুরুত্ব, এটা কিন্তু দিন দিন অনেকাংশ কমে যাচ্ছে। ইভেন তার যে এক্সিস্টেন্স আছে সোসাইটিতে, এটাই রক্ষা করা তার জন্য অনেকাংশে আর কি মানে কঠিন হয়ে গেছে। তো এইসব জিনিসগুলোর মধ্যে আর কি বাংলাদেশের সাংবাদিকতা করতে হইতেছে। বাংলাদেশে তাও সাংবাদিকতা মানুষ কিন্তু করে যাচ্ছে। বাংলাদেশের লাস্ট কয়েক বছরে কিন্তু বড় বড় স্টোরি আপনারা হয়তো দেশি মিডিয়ায় পান নাই, কিন্তু আপনারা কিন্তু বিদেশি মিডিয়ায় পাইছেন। আপনি ডিডব্লিউ এর কথা যদি চিন্তা করেন, ডিডব্লিউ কিন্তু অনেক এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, তারপর এক্সট্রা জুডিশিয়াল কিলিং নিয়ে অনেক স্টোরি করছে। আপনাদের মনে আছে কিনা ওই যে আল জাজিরাতে অল প্রাইম মিনিস্টার্স ম্যান এরকম একটা ডকুমেন্টারি ছিল, ওটাও কিন্তু বিদেশি মিডিয়া থেকে আসছে। নেত্র নিউজ খুবই ভালো ভালো রিপোর্ট করছে, যেগুলা হলো বাংলাদেশের মিডিয়া করতে পারে নাই, কারণ স্বাধীনতা ছিল না, বা মিডিয়া সবগুলা হলো একটা একটা পক্ষে নিয়ন্ত্রণে ছিল, সে অনেক ভয়ের মধ্যে ছিল। কিন্তু যতগুলা স্টোরি হয়েছে গ্রাউন্ড ব্রেকিং স্টোরি, সবগুলাই কিন্তু মোস্ট অফ দ্য জায়গায় কিন্তু হলো আপনার বিদেশি মিডিয়ায় আসছে আর কি। তো এটা কেন হয়েছে? কারণ হলো দেশে তারা অনেক ভয়ের মধ্যে ছিলেন সাংবাদিকতা করতে গিয়ে। এখন কথা হলো আমাদের যে এই যে অনেকগুলা সমস্যার মধ্যে থেকে আপনি আপনাদের মানে আমরা আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি বা হলো যে আসল আসল সাংবাদিকতাকে আর কি কিভাবে আর কি রক্ষা করব আর কি, এটা এখন কোশ্চেন হয়ে দাঁড়াইছে আমাদের সবার কাছে আর কি। তো এর মধ্যে আর কি কতগুলো আর কি রিকমেন্ডেশন দেয়া সবারই উচিত আর কি। এর মধ্যে অন্যতম একটা জিনিস হলো আর কি আমাদের মিডিয়া ফ্রিডম, যেটা এই জিনিসটাকে আমরা আর কি খুবই আরো আরো সুন্দর করে আর কি সাজাইতে হবে। তার মধ্যে একটা হলো যে ডিএসএ, মানে
ডিজিটাল সিকিউরিটি সহ যে সব আইন আছে এই সব আইনগুলোকে বাতিল করে মানে আন্তর্জাতিক মানের যে যে স্ট্যান্ডার্ড দরকার জার্নালিজম করতে সেই জিনিসটা আমাদের সুরক্ষা করা উচিত এখনই। তারপরে আমাদের আরেকটা জিনিস হলো হুইসেল ব্লোয়ার। যারা হলো ধরেন আপনি একটা রিপোর্ট করছেন বা বা সরকারের কোনো দুর্নীতি বা কোনো কোনো কিছু নিয়ে আপনিই প্রথম আর কি নিজে লেখালেখি করছেন। এখন আপনি লেখালেখির পরেই আর কি দেখলেন যে হলো আপনাকে পুলিশ বা হলো সরকারি কোনো উদ্যোতন কর্মকর্তা খুবই হ্যারাস করতেছে, তখন আপনার কি দরকার? আপনার প্রোটেকশন দরকার। এখন একবার যদি আপনি স্টাডি করেন, এমন আপনার মিডিয়া হাউস বা অন্য কেউ যদি আপনাকে সেরকম প্রোটেকশন না দেয় বা লিগাল আপনার যদি প্রোটেকশন না থাকে, তাহলে আপনি মিডিয়া আপনি টিকে জার্নালিজম করা খুবই কঠিন। এজন্য বাংলাদেশে ইমিডিয়েটলি যে লিগাল ফ্রেমওয়ার্কটা হলো রিফরমেশন করা উচিত। পরে হলে আমার যেটা মনে হয় যে যারা হলো আসলেই জার্নালিস্ট, তারপরে যারা হলো এইসব গ্রাউন্ড ব্রেকিং স্টোরি করে, ইনভেস্টিগেটিভ স্টোরি করে, তাদেরকে আলাদা রাষ্ট্রীয়ভাবে প্রোটেকশন দেওয়া উচিত। তারপরে আরেকটা বিষয় হলো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া। আমাদেরকে এখনই আমরা অনেক কিছু ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া গুলাতে হলো খুবই এনকারেজ করা উচিত। কারণ হলো আপনারা একটা জিনিস চিন্তা করেন, আমরা আগেও বলেছিলাম যে বাংলাদেশের মিডিয়া গুলা বেশিরভাগই হলো ব্যক্তি মালিকানাধীন বা কোনো কোম্পানির মালিকানাধীন থাকে বা হলো কোনো দলীয় মালিকানাধীন থাকে। এখন দলীয় মালিকানাধীন যারা, তারা তো হলো দলের মুখপত্র হওয়াটা স্বাভাবিক। যারা হলো ইন্ডাস্ট্রি বা বিজনেস রক্ষাতে আসলে মিডিয়াতে আসে, তারা সে তো তার বিজনেসটাই সার্ভ করবে। এখন বিষয় হলো সে ততটুকুই জার্নালিজম, সত্য জার্নালিজম করবে ততটুকু তার বিপক্ষ পার্টির জন্য, নিজের জন্য কিন্তু সে আর সত্য জার্নালিজম করবে না। এটা হলো বাংলাদেশের মিডিয়াতে বা মানে আপনার হলো কোম্পানির যে আন্ডারে যে মিডিয়া গুলা থাকে এগুলার চরিত্রটা প্রায় এরকম হয় আর কি, মোস্ট অফ দা কেসে আর কি। আর আরেকটা বিষয় হলো আপনি সাংবাদিকতা যদি আসলেই টিকে রাখতে হয়, তাহলে তার জব সিকিউরিটি এন্ড হলো আপনার হলো বেতন ভাতা বৃদ্ধি, এই জিনিসগুলো খুবই মানে কড়া করতে হবে। কারণ হলো একটা এমনও সাংবাদিক আমি আমার লাইফে দেখছি যে হলো মানে আমি আপনাদের অলরেডি বলছি যে 10-15 হাজার টাকায় অনেকে সাংবাদিকতা এখনো করে। এখন ধরেন একজন ধরেন গার্মেন্টস কর্মী বা অন্য যারাই ধরেন, আমরা গার্মেন্টস কর্মীর আহ কোনো অধিকার আদায়ে লেখালেখি করি, অনেক কিছু নিয়েই তো আমরা লেখালেখি করি। মানে তাদের বেতন ভাতা নিয়ে 2 দিন পরে পরেই কিন্তু আমরা যখন ছিলাম তখন কিন্তু আমরা অনেক রিপোর্টিং করছি এক্সটেন্সিভলি। কিন্তু আমাদের নিজেদের অবস্থা আপনি চিন্তা করেন, মানে যারা সাংবাদিকতা আছে তাদের অবস্থা চিন্তা করেন, সে তো তার নিজের অধিকার থেকে বঞ্চিত, তার বেতন ভাতাই তো সে পাইতে অনেক কঠিন, কাঠগড় সে পোয়াইতে হইতেছে, কিন্তু তাকে যাইতে হয় কোথায়? ওই এই কমিউনিটির এরা বেতন পাচ্ছে না, ওই কমিউনিটির ওরা বেতন পাচ্ছে না। এই জিনিসগুলা, এই ব্যাড প্র্যাকটিস গুলা কিন্তু আমাদের জার্নালিজম এখনো আছে। তো এই জিনিসগুলা থেকে আমার মনে হয় যে হলো তারা যেন জব সিকিউরিটি থাকলে তারা অনেক স্বাধীনভাবে কাজ করতে হবে। যে হলো আমি একটা রিপোর্ট করলাম কারো বিরুদ্ধে, আমার জব যেন না চলে যায়। এই জিনিসটা যদি সে নিশ্চয়তা থাকে, তাহলে সাংবাদিকতা অনেকাংশে সামনে আগে যাবে বলে আর কি আমি মনে করি। আরেকটা বিষয় চিন্তা করেন, বাংলাদেশের সাংবাদিকতা দেখবেন অনেকগুলা মিডিয়া হাউস দাঁড়াচ্ছে না, তার রেভিনিউ নাই। সে দিন দিন মিডিয়া হাউস বন্ধ হয়ে গেছে। আপনারা জানেন কয়েকদিন আগে বিজনেস পোস্ট নামে একটা মিডিয়া হাউস আসছে ইংরেজি, সেটা বন্ধ হয়ে গেছে। কারণ হলো ইকোনমিক্যাল কনস্ট্যান্ট বা অনেক কিছু থাকে। এখন আপনি যদি একটা রেভিনিউ মানে মডেল দাঁড় না করাইতে পারেন যে আপনারা কেন মিডিয়া খুলবেন, নিশ্চিত লাভের জন্য মিডিয়া খুলবেন, আপনার একটা বিজনেস মডেল না থাকলে আপনি কয়দিন সাস্টেইন করবেন বিজনেস মডেল ছাড়া? একটা বিজনেস মডেল তো আপনার দরকার। এখন এই জিনিসগুলো আর কি ক্লিয়ার করতে হবে যারাই মিডিয়া খুলে বা সরকারের কাছে, বা কোন মিডিয়া মানে তার রেভিনিউ মডেলটা কি, সে কিভাবে আর কি মিডিয়াটা সাস্টেইন করবে, এই জিনিসগুলো আর কি ইয়ে করতে হবে। আর আরেকটা বিষয় হলো বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু এখন একটা ইয়ে মানে ধারণা হয়ে গেছে যে হলো বাংলাদেশে ইথিক্যাল চর্চাটা নাই মিডিয়ার মধ্যে। এখন ইথিক্যাল চর্চা যেহেতু নাই, ধরেন বাংলাদেশে কিন্তু এখন নতুন নতুন মিডিয়া স্টোরি সিস্টেম তৈরি হচ্ছে। ধরেন ফ্যাক্ট চেকিং, তারপরে হলো স্টোরি টেলিংটা, আমাদের নিজস্ব স্টোরি টেলিংটার উপর অনেক জোর দেয়া আমাদের এখনই খুবই দরকার। আপনি অনেক জায়গায় দেখেন বিদেশে কিন্তু এখন মিডিয়ার মানে স্টোরি টেলিং এর সিস্টেমটা কিন্তু একদম ডিফারেন্ট। দে হ্যাভ দেয়ার ওন অ্যাপ্রোচ অফ স্টোরি টেলিং, কিন্তু আমরা এত বছরও আমাদের নিজেদের অ্যাপ্রোচ তৈরি করতে পারি নাই। এখন এই জন্য আর কি আমাদের যতগুলা মিডিয়া হাউস আছে তারা যেন তাদের মানে এই জিনিসগুলোর উপর খুবই জোর দেয় যে যে রিসোর্স আছে সেটা যেন মোবিলাইজেশন করে, এবং সাংবাদিকদের অন্যান্য যাদের ট্রেনিং সহ এগুলো দরকার, এই জিনিসগুলো আর কি খুবই নিশ্চিত করা গেলে আহ মানে মিডিয়া অনেক শক্ত হবে বলে আর কি আমাদের বিশ্বাস আর কি। আর আরেকটা বিষয় হলো আপনাদের বাংলাদেশের মিডিয়াতে আহ একটা জিনিস আমরা আপনারা সবসময় লক্ষ্য করবেন যে হলো আমাদের মিডিয়ার সঙ্গে আমাদের যে স্বাধীনতা আছে, ধরেন অন্যান্য যে স্বাধীনতা, ফর এক্সাম্পল ধরেন হলো হিউম্যান রাইটস, আমরা হিউম্যান রাইটস এর একটা জিনিস পড়লাম যে হলো আমাদের ধরেন মানবাধিকার যে সনদ আছে, এই সনদের অন্যতম একটা জিনিস ছিল যে হলো আপনার প্রেস ফ্রিডম, তারপরে হলো আপনার আপনার ব্যক্তি স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, এই জিনিসগুলো কিন্তু প্রথম আর কি মানবাধিকার জিনিসটা দিয়েই আসে আপনার 1948। আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় হলো
সাত থেকে 9 কোটির মতো মানুষ ওয়ার্ল্ডে মারা গেছে। তো তখন 7 থেকে 9 কোটি মানুষ যখন মারা গেছিল, তখন সবাই চিন্তা করছে যে হলো আমাদের সবার নিরাপত্তার জন্য আমাদের একটা কোনো একটা জায়গায় কোনো একটা বিন্দুতে একত্রিত হওয়া দরকার। তখন 1948 সালে ওয়ার্ল্ড লিডাররা একসাথে বসে আর কি একটা অনেকগুলা নিয়ম নীতি মানে একসঙ্গে মানে নিয়ম নীতি তৈরি করে। এই নিয়ম নীতিগুলা হলো আপনার 1948 সালে 10ই ডিসেম্বর আর কি এই নিয়ম নীতিগুলা হয় আর কি আপনার। প্রথম হলো একটা সনদ আকারে আর কি সবার কাছে আর কি আসে আর কি। তো তখন হলো ওয়ার্ল্ড নীতিবিদরা এই জিনিসটা করছেন 48 সালের মানুষের অধিকারের তালিকাগুলা আর কি ওনারা প্রথম একটা লিপিবদ্ধ করেন। তারপরে 10 ডিসেম্বর হলো সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্রটা আসে, এই জন্য আপনারা দেখেন যে হলো আমরা 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করি। আপনাদের মনে আছে কিনা যে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের সময় একটা জিনিস 2000 মানে 10ই ডিসেম্বর বাংলাদেশ প্রথম স্যাংশন খাইছে, আপনারা মনে আছে? র্যাবের এন্ড পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার উপর সরকার প্রথম ইউএসএ স্যাংশন দেয় 10ই ডিসেম্বর। তো ওটাই হলো আর কি মানবাধিকারের মানে বাংলাদেশ মানবাধিকার দিবস হিসাবে আর কি গণ্য করা হয়। এখন কথা হলো মানবাধিকার দিবসটা কেন হয়েছে? মানে এটার কি কয়েকগুলো বৈশিষ্ট্যের মধ্যে যদি আমি বলি, এতে মানবাধিকার প্রায় একদমই মানে রিভিউটা যদি দেই, সেখানে হলো 30টা ধারা রয়েছে এই মানবাধিকার অধিকারের এই জিনিসটাতে। এখানে প্রত্যেকটা দেশ কিন্তু মানে প্রতিশ্রুতিবদ্ধ যে হলো আমরা এটা এটা পালন করে যাবই। কিন্তু এটা কিন্তু তারা বাধ্য না। অনেক দেশ আছে যে হলো এই সনদে সাইন করে নাই, জাতিসংঘের আন্ডার এরকমও আছে। কিন্তু এই সনদই পৃথিবীর প্রথম সনদ যার মাধ্যমে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের মুক্ত মুক্তি এবং স্বাধীনতা এই জিনিসটাকে স্বীকৃতি দিছে আর কি। এখানে হলো কোনো বিশেষ ধর্মের জন্য মানুষের জন্য না, এটা সবার জন্য আর কি। তো এই ঘোষণাটিতে আর আপনার মধ্যে 30টার মধ্যে উল্লেখিত যেগুলো ধারা আছে আর্টিকেল, ওই আর্টিকেলের মানে আদলে কিন্তু প্রত্যেকটা দেশ তার মানে ধরেন আইন আইন গঠন করছেন। ধরেন বাংলাদেশে শিশু অধিকার আইন আছে, বাংলাদেশের লেবার অ্যাক্ট আছে। তো মেইন জিনিসটা হলো ধরেন পিন পয়েন্টে কিন্তু এই জায়গাটা ছিল, এই জায়গাটা থেকে অনেকগুলা লয়ের সৃষ্টি হয়েছে দেশে। আমরা সব জায়গায় মানে বলা হয়েছে যে একটা জায়গায় আমরা এক থাকবো, তারপর থেকে অন্যান্য ল গুলো আমরা তৈরি করব। এই জন্য মানবাধিকার ঘোষণাটা মানে ওয়ার্ল্ডে খুবই এখন পর্যন্ত মানে খুবই উল্লেখযোগ্য। তার মধ্যে এইসব অধিকার এটা হলো মানুষের অধিকার, অনেকগুলো অধিকারের স্বীকৃতি দিছে। ধরেন অন্য দেশে যখন আপনি আশ্রয় লাভের অধিকার, ধরেন বাংলাদেশে কি হয়েছে, বাংলাদেশে একটা মানে অভ্যুত্থান হয়েছে। এই অভ্যুত্থানের পরে অনেক দেশ, অনেক লোক দেশ থেকে চলে গেছে। ইভেন বাংলাদেশ না, ইভেন আপনারা জুলিয়ান আসাঞ্জের কথা জানেন, সেও কিন্তু হলো উইকিলিক্স যখন করছে, মানে সে যখন উইকিলিক্স এর বিষয়গুলা ওয়ার্ল্ডের কাছে পাবলিশ করে দিছে, তখন কিন্তু সে তার দেশে থাকতে পারে না। সে একটা দেশে গিয়ে অ্যাজাইলাম চাইছে, আশ্রয় চাইছে। এই জিনিসটা কেন হয়েছে, বা ওই দেশেই তাকে আশ্রয় কেন দিছে? কারণ ওই দেশ মানবাধিকার ঘোষণাপত্রের মানে সে এটার সাথে আর কি একমত, তাকে এটা দিতে হবে। তার মানে এই যে মানবাধিকারের যে ঘোষণাপত্র, এর মধ্যে মানে অধিকারগুলো নিশ্চিত করা হয়েছে। তার মধ্যে ধরেন অন্য দেশে আশ্রয় লাভের অধিকার, নির্যাতন থেকে মুক্তি, বাক স্বাধীনতা, শিক্ষার অধিকার, জীবনের অধিকার, স্বাধীনতা, বাক স্বাধীনতা, তারপর ব্যক্তিগত আপনার গোপনীয়তা রক্ষার অধিকার, এই জিনিসগুলো আর কি বিভিন্ন লতে আছে ওয়ার্ল্ডে। কিন্তু বিভিন্ন লতে আসছে মেইনলি হলো এই যে একটা ঘোষণাপত্র সার্বজনীন, তারা এই ঘোষণার পক্ষে একমত হচ্ছে, সেই জিনিসটা তারা রিফ্লেকশনটা তারা এনেছেন তাদের আর কি নিজস্ব লতে আর কি। এই জন্য এটাকে মানবতার মেঘনা কাটা বলা হইতো আর কি। এই মানে এই লটাতে এই লকে অনেক আবে এই ইভেন হলে এই ঘোষণাপত্রটা হলো ওয়ার্ল্ডের একটা দলিল হিসাবে এখনো সবার কাছে পরিগণিত হয় আর কি। যেটা অলরেডি প্রায় 337টা দেশে আর কি এই জিনিসটা বিভিন্ন ভাষায় তারা তাদের মতো করে এই জিনিসটা প্রকাশ করছে আর কি। তো এই মানবাধিকারের একটা বিষয় হলো বড় একটা হিউম্যান রাইটস ভায়োলেশন মানে আমাদের কথা হলো যে সবার জন্য অধিকার, মানবাধিকার কিন্তু সবার। এখন বাংলাদেশে আর কি এই মানবাধিকারের অবস্থা কিন্তু আপনারা জানছেন। গড় হলো গত হলো 15 বছর বা 20 বছর কি আপনারা দেখছেন যে দেশের মানবাধিকারের অবস্থা কি রকম। আমি আপনাদেরকে যদি একটা উদাহরণ দিই, হলো একটা সংগঠন, তারা হলো ধরেন এক্সট্রা জুডিশিয়াল কিলিংস, বিচার বহির্ভূত হত্যা এবং হলো ঘুমের সংস্কৃতি, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স আমরা যাদেরকে বলি, এই জিনিসগুলো বাংলাদেশে মানে অসংখ্যক ভাবে হয়েছে। মানে গত গত 15 বছর আপনারা জানেন 2010 সাল থেকে এটা শুরু হয়ে প্রায় 2024 সালের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশে মানে এক্সট্রা জুডিশিয়াল কিলিংস এর অবস্থা প্রচুর খারাপ ছিল, এটা আপনারা সবাই জানেন। তো সরকার গঠন হওয়ার পরে কিন্তু সরকার চাইছে যে হলো আমাদের যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, তারপরে ঘুমের সংস্কৃতি হয়েছে, এই জন্য একটা কমিশন গঠন করা হয়েছে, সরকার গঠন করছে। তো 2009 এই কমিশনটা কিন্তু 2009 থেকে 2024 সাল পর্যন্ত গত 15 বছরে
প্রায় হলো আপনার 1,600 মানে উপরে আর কি, যেটা হলো জোরপূর্বক যে ঘুমের অভিযোগ আছে সেগুলো কিন্তু নথিপত্র মানে মানে একটা রেকর্ডের ভিতরে নিয়ে আসছে আর কি, সরকারি ভাবে। এটা কিন্তু সরকারি ইন্টারিম গভর্নমেন্টের কাছেও তারা এখানকে হস্তান্তর করছে। এই 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 অভিযোগগুলো পর্যালোচনা করে মানে খুবই ভয়ঙ্কর অনেক কিছু ঘটনা আছে বুঝছেন। মানে আপনি ভয়ঙ্কর এই ঘটনাগুলোর মধ্যে বেশিরভাগই হলো ধরেন ভিকটিমের স্বাধীনতার হরণ করা হয়েছে, রাষ্ট্রীয় বাহিনী বা কর্তৃপক্ষের ঘটনার সাথে জড়িত থাকা, ভিকটিমের অবস্থান সম্পর্কে তার পরিবার সমাজকে না জানিয়ে, ভুক্তভোগীর কোনো আইনি সুরক্ষা না দিয়ে মাসের পর মাসে ভুক্তভোগীদেরকে আটকে রাখা হয়েছিল, অপহরণ, নির্যাতন, তারপর হত্যা, এই এই জিনিসগুলা খুবই চালানো হয়েছিল আর কি। তো এখানে একটা বিষয় হলো, আমি গত ওই দিন পড়তেছিলাম যে হলো এই অপরাধের ধারাগুলা এতই খারাপ ছিল। ধরেন আমি ধানমন্ডি থেকে একটা ছেলেকে ধরে নেওয়া হয়েছিল। ওই ছেলেকে ধরে নেওয়ার পরে তাকে কিন্তু আপনার হলো তার মুখ, তাকে কিন্তু অ্যানাস্থেসিয়া দিয়ে, তো আপনি যখন একটা মানুষকে শারীরিকভাবে ধরেন ইনজেকশন বা অন্য কিছু দিবেন তখন কিন্তু আমরা তার সবকিছু অবশ করে ফেলি আর কি, যাতে সে ব্যথা না পান। 2010 সালে একটা ছেলেকে ধানমন্ডি থেকে উঠাই নেওয়া হয়েছিল। তাকে দেখা গেছে কি হলো, তাকে মানে একদম সরাসরি তার মুখটা সেলাই করে দেওয়া হয়েছে, সে কোনো কথা বলতে পারবে না। এমনও ঘটনা ছিল যে হলো আপনার ট্রেনের সামনে একটা অপরাধীকে বা হয়তো বা পলিটিক্যালি মোটিভেটেড, এইসব মামলাগুলো মোস্ট অফ দি ইনসিডেন্ট গুলো ছিল পলিটিক্যালি মোটিভেটেড, মানুষের মোবাইল ট্র্যাক করে তাকে ধরে নিয়ে যাওয়া হইতো। এমন আরেকটা উদাহরণ ছিল যে হলো রেল লাইনের সামনে একটা মানুষকে ছেড়ে দেওয়া হয়েছে যে রেল আসা পর্যন্ত তুমি অপেক্ষা করবা, তারপর তুমি মেরে যাও, মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এই যে বিচার বৈধ হত্যাকাণ্ড, 24 ঘন্টার মধ্যে আপনি কাউকে অ্যাটাক যদি আপনি গ্রেপ্তার করেন বা ইভেন আটক করেন, তাকে কিন্তু আইনের হাতে সোপর্দ করা, এটা কিন্তু নিয়ম। কিন্তু হলো মানে এই এই নিয়মগুলাকে ব্যত্যয় করে করা হয়েছে কি, যে হলো মাসের পর মাস, বছরের পর বছর অনেককে হলো বিভিন্ন জায়গায় আটকে রাখা হয়েছে। আপনারা জানেন আয়নাঘর নামে, আয়নাঘর বা বিভিন্ন আরো বিভিন্ন নামে অনেকগুলা এরকম প্রস্তাবশীল ছিল, যার মধ্যে আসলে যারা সরকারের বা হলো গণমাধ্যমে যারা অনেক সাংবাদিক, তারা পলিটিক্যালি অন্য মতের, এই জিনিসগুলা কিন্তু বাংলাদেশে চলে আসছে। তার মানে বাংলাদেশে হিউম্যান রাইটস এর ভায়োলেশনের অবস্থা কত গহীন আপনারা চিন্তা করেন। ইভেন আইন ও সালিশ কেন্দ্রের ইয়ে অনুযায়ী, একটা রেকর্ড অনুযায়ী আমি দেখলাম প্রায় এরকম কাহিনী হয়েছে প্রায় 1900 বেশি, ইভেন 1900 বেশি এরকম কাহিনী। আপনাদের মনে আছে কিনা যে হলো আকরাম নাকি কক্সেস বাজারে একটা চেয়ারম্যান ছিলেন, একজন চেয়ারম্যান ছিলেন, তাকে হত্যা করা হয়েছে তার মায়ের, তার মেয়ের সামনে। তার মেয়ে ফোনে বলছিল যে বাবা তুমি কান্না করছো যে, এরকম একটা কথা বলছিল, আপনাদের মনে আছে কিনা। তারপর তাকে হত্যা করা হয়েছে। এখন বিষয় হলো, ধরেন আমরা যত মানব অধিকার কথা বলি তাদের কিন্তু একটা জিনিস দেওয়া আছে, সেটা হলো আপনি লিগাল ওয়েতে আপনি সকল কাজ করবেন। একজন অপরাধীও কিন্তু আপনি মেরে ফেলতে পারেন না। ধরেন হলো আমাদের বর্তমান এখন কি হচ্ছে আমাদের দেশে, অনেক হলো আপনার হলো মব জাস্টিস বেড়ে গেছে, যে যার মতো পারছে মানে যাকে ইচ্ছা আক্রমণ করতেছে, মরে যাচ্ছে মানুষ। বিষয় হলো হ্যাঁ, এখানে আপনি একটা কোশ্চেন তুলতে পারেন, না সে তো অপরাধী, কিন্তু অপরাধী সে, কিন্তু তার অপরাধ বিচার করার ক্ষমতা তো আপনার হাতে নাই। তার জন্য আইন আছে, আপনি আইনের হাতে তুলে দিবেন সর্বোচ্চ, এটা একটা নিয়মের মধ্যে হয় আর কি, আইনের দেশের আইনের ভেড়াজালে আপনি আনবেন। এখন বিষয় হলো আইনের ভেড়াজালে না আইনা আপনি যদি একটা দিন চিন্তা করেন যে হলো মানে বিগত সময় কি হয়েছে, যে আমার আইনের মধ্যে দিয়ে যদি আনতে পারি, তাহলে আমি দেখলাম যে হলো আমার পলিটিক্যালি যিনি অপোনেন্ট আমি তাকে ফাঁসাইতে পারবো না, তখন হয় কি তাকে হলো গুম করে নিয়ে যায় হয়তো, তাকে তাকে এক্সট্রা জুডিশিয়াল কিলিংস বা হলো মানে একটা 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 নাটক সাজায়া হলো তাদেরকে হত্যা করা হয়। এরকম কাহিনীগুলো বাংলাদেশে মানে খুবই হয়েছে আর কি, বিগত সময় আপনারা জানেন আর কি। কিন্তু এই জায়গার জন্য আর কি আহ তবে হলো জুলাইয়ের যে অভ্যুত্থান, নতুন যে আমরা যে পরিস্থিতি, পলিটিক্যাল পরিস্থিতি কিন্তু অনেক কিছুই চেঞ্জ করছে। আপনার হলো গত 3 মাসে আমি আজকে একটা রিপোর্ট করলাম যে গত 3 মাসে বাংলাদেশে মব জাস্টিস হয়েছিল প্রায় 82টা, 82 মব জাস্টিস, যেখানে হলো 82 জন মানুষ মারা গেছে। আর হলো এই এই সময়ে 3 থেকে বা 4 জন মানুষ হলো এক্সট্রা জুডিশিয়াল কিলিংস বা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এর ইয়া হয়েছেন, মানে ভিকটিম হয়েছেন। তার মানে কত অংশ কমে আসছে শুধু পরিস্থিতির কারণে। কিন্তু যখন পরিস্থিতি ছিল না, আপনি দেখেন তখন কিন্তু প্রচুর এক্সট্রা জুডিশিয়াল কিলিং, তারপর এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এগুলো হইতো। কিন্তু এখানে একটা শার্প ডিক্লাইন হয়েছে। কিন্তু আমরা এখনো অনেক স্ট্রাগল করি আমাদের দেশের জন্য, যে আমাদের মব ভায়োলেন্স সহ মানে হলো মানুষদেরকে মেরে ফেলা, এই জিনিসগুলো এখনো চলছে আর কি। তো এই জিনিসগুলো আমাদের সবারই হলো, আমাদের মানবাধিকারটা যেন সবার জন্য আর কি সুরক্ষিত থাকে। কেউ যদি অপরাধী থাকে তার জন্য হলো আইনের যে লিগাল ফ্রেমওয়ার্ক আছে তারা হাতে দিয়েই আর কি যদি আনতে পারি, তাইলে যে আমাদের যে অভ্যুত্থান বা হলো আমাদের যে চেতনার জন্য আমাদের 2000 বা প্রায় 2000-এর মতো শিক্ষার্থীরা প্রাণ দিছে, শিক্ষার্থী বা অন্য জনতারা প্রাণ দিয়েছেন, এই জিনিসগুলো আর কি সার্থক আর কি।
কারণ হলো কি, অন্তত এই জিনিসটা বলতে পারবো যে হলো এই অভ্যুত্থানের কারণে হয়তোবা আরো অনেক বছরের যে মানে সম্ভাব্য সম্ভাব্য ঘটনাগুলোকে আমরা কি করতে পারতাম, মানে প্রিভেন্ট করতে পারবো। প্রিভেন্ট করে আমরা হয়তোবা অনেকগুলা লাইফ আমরা রক্ষা করে পেতে পারবো। কিন্তু আমাদের যে চেতনা, সেই চেতনাটা তো রক্ষা পাবে এইটাই যদি আমরা আইন নিজের হাতে না তুলে দেই, সবার মানবাধিকার উপর মানে সম্পূর্ণ সম্পূর্ণ আর কি শ্রদ্ধা করি, সেটা ব্যক্তিগতভাবে, সেটা হলো আমার ওয়ার্ক প্লেসে এভরি হয়। এখন মানবাধিকার কিন্তু ধরেন ধর্ম বর্ণ নির্বিশেষে কারোর প্রতি আপনি ডিসক্রিমিনেশন করতে পারবেন না, এই জিনিসটা আর কি খুবই আগে যাওয়া উচিত আর কি। আমাদের মনে হয় আমরা এখনো আমাদের আশার বাণী আছে যে হ্যাঁ আমরা খুবই ভালো করতে পারবো। কারণ হলো বিগত 3-4 মাসে মানবাধিকার পরিস্থিতি খুবই খুবই ভালো হয়েছে। হয়তো মব জাস্টিস এই জিনিসটা আবার নতুন করে আর কি নতুন করে আসার কারণে হয়তো আমরা একটু পিছিয়ে যেতে পারি, কিন্তু ওভারঅল মানবাধিকার পরিস্থিতি খুবই ভালো, মানে আমরা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে আর কি। এই জিনিসগুলো আর কি ব্যক্তিগতভাবে বা আমাদের সবার জায়গা থেকে আর কি সবার সচেতন হলে আমার মনে হয় যে হলো এই জিনিসগুলো আরো কমে আসবে আর কি। আচ্ছা, বা তারপরে আহ আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি, অনেকগুলা প্রশ্ন মনে হয় আসছে অলরেডি, কিন্তু সীমান্ত ভাই যদি কেউ কোনো হ্যাঁ। কোশ্চেন থাকে হ্যাঁ, আমরা। আমরা তাহলে একটা কোশ্চেন অ্যান্সারিং পার্টে চলে যাচ্ছি। আপনারা যাদের যাদের কোশ্চেন আছে, তো তারা হচ্ছে আপনারা আপনাদের ভিডিওটা অন করে দেন হ্যান্ড রেজ করে আপনাদের কোশ্চেনটা করতে পারেন। সো প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে সালমান সাদিক উচ্ছ্বাস ভাইয়ের কাছে। জি ভাই, আপনি আনমিউট করে আপনার কোশ্চেনটা করতে পারেন। আসসালামু আলাইকুম। আমি সালমান সাদিক উচ্ছ্বাস, আমি ময়মনসিং থেকে। আমার কোশ্চেনটা হলো যে জার্নালিস্টদের যে বেতন ভাতার কথা বলা হলো যে তারা 10K এর মতো বেতন পাচ্ছে, আমরা কি এরকম করে কোনোভাবে ফিক্স করে দিতে পারি কিনা তাদের বেতনের বিষয়টা, এবং একই সাথে তাদের কোয়ালিফিকেশনের বিষয়টা আমরা কি ফিক্স করে দিতে পারি কিনা? কারণ আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এখন দেখা যাচ্ছে যে জার্নালিজম একটা সাবজেক্ট অলরেডি রয়েছে, এবং ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ নামেও একটা সাবজেক্ট রয়েছে। তো আমরা কি এইভাবে কোনোভাবে তাদেরকে ফিক্স করে দিতে পারি কিনা যে এই এই সাবজেক্ট থেকে অথবা এই কোয়ালিফিকেশন থাকলে একজন জার্নালিস্ট হতে পারবে? কারণ বর্তমানে যে কেউ এই 10,000 স্যালারি অথবা কোনো কোনো ইয়ের কারণে যে কেউ অথবা যার কোয়ালিফিকেশন নাই একজন সাংবাদিক হওয়ার জন্য, সে সাংবাদিক হয়ে যাচ্ছে, যেটা আমার কাছে মনে হয় অন্তত মিডিয়ার জন্য ভালো না। এবং আমার আরেকটি কোশ্চেন আছে, মানে যে অনলাইন যে জার্নালিজমের কথা আমরা বলছি, যে অনলাইন মিডিয়াতে সোশ্যাল মিডিয়া গুলাতে যেগুলা হচ্ছে, তো এইখানে কোনো পলিসি আমরা ইন্ট্রোডিউস করতে পারি কিনা গভর্নমেন্ট থেকে? থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আপনি প্রথমেই একটা কথা বলছেন, প্রথম কোশ্চেনটার কথাই বলি যদি, সেটা হলো আপনি জার্নালিজমের যে বেতন বেতন ভাড়া নির্ধারণের জন্য বাংলাদেশে একটা প্রেস কাউন্সিল আছে, সেখানে বেতন ভাড়া নির্ধারণও করা আছে। কিন্তু কথা হলো আপনার বেতন ভাড়া এটা ইমপ্লিমেন্টেশন নাই। সেটা হলো আমরা বলে দিছি যে হলো এই গ্রেডের সাংবাদিকরা এই বেতন পাবেন, কিন্তু কোন হাউজি বাংলাদেশে হাতেই গোনা অল্প কয়েকটা হাউস ছাড়া, জার্নালিজম হাউস ছাড়া কেউই আর কি এই যে মানে যে হলো বেতনের যে মজুরিটা এই জিনিসটা আর কি বাস্তবায়ন করে না। এখন আমাদের একটা এক্সিস্টিং আছে, কিন্তু হলো আমাদের যে হলো গণমাধ্যম যে কমিশন গঠন হয়েছে, তারা একটা জিনিস এখানে প্রস্তাব রাখার কথা হয়েছে যে ন্যূনতম বেতন ওখানে দেওয়া আছে, এই গ্রেডের মধ্যে আপনি এই বেতন পাবেন, এই গ্রেডের সাংবাদিক এই বেতন পাবে। ধরেন স্টাফ, কেউ যদি স্টাফ রিপোর্টার হয়, সে যদি 9 গ্রেডের একটা সরকারি জবের যত বেতন পায় সেই অনুযায়ী যদি তার বেতন ধরা হয়, এটা ধরা আছে কিন্তু তার বেতনটা দেওয়া হয় না, কিন্তু নিয়মও আছে। কিন্তু কথা হলো এখন নতুন যে গণমাধ্যম কমিশন তারাও এই জিনিসটা জানছে, মানে এটা তো আসলে ওপেন সিক্রেট একটা বিষয়। তখন তারা যেটা বললো যে হলো তারা হলো ন্যূনতম ন্যূনতম বেতন আপনি তাকে দিতে হবে, একটা ন্যূনতম বেতন ফিক্সড করে দিবে, সেখানে হলো ন্যূনতম বেতনটা তাকে দেয়া হবে। আর হলো যদি বেতনের না দেয়ার এই কোন কোশ্চেন আসে, তাহলে 2 মাস বা 3 মাস বা 6 মাসের মধ্যে যেন কোনো ওই কাউন্সিলকে বা কাউকে এই ক্ষমতাটা দেওয়া হয় যে ওই সংবাদপত্র বন্ধ করে দেওয়ার। কারণ তুমি সাংবাদিকতার বেতন দিতে পারবা না, তাহলে তোমার মিডিয়া চালানোর দরকার নেই। এটা জিনিস হলো ফেয়ার, এই জিনিসটা হয়। আর আপনি আরেকটা কথা বলছেন যে হলো, আমি যতটুকু বুঝলাম যে হলো বাংলাদেশের ফিল্ম মিডিয়া স্টাডিজ আছে অন্যান্য ইউনিভার্সিটি গুলাতে, বা তাদেরকে আসতে দেওয়া উচিত কিনা। এখন একটা অনেক জিনিস আছে, একটা খুলি ধরেন হলো অনেকেই আছে করছে, এরকম অহরহ উদাহরণ আছে। আবার আবার আরেকটা বিষয় হলো ধরেন অনলাইন জার্নালিজমের কথাও আপনি বলছেন, ওইরকম করে ফিক্সড করে বা দেওয়া যাবে কিনা এটা আমি জানি না। তবে একটা কথা কিন্তু বারবারই আসছে যে হলো রিপোর্টিং হওয়ার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দেওয়ার, এই জিনিসটা কিন্তু এখনো এখনো হয়তো বা ওইরকম করে পাস হয়নি। কিন্তু এই জিনিসগুলা নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে হলো ন্যূনতম একটা আপনি, যে আপনি ফর এক্সাম্পল আপনি স্নাতক করতে হবে এই 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 পজিশনে যাওয়ার জন্য, বা এরকম এরকম হইতে পারে। কিন্তু এখানে একটা আপনাকে আমি বাস্তব একটা উদাহরণ দিই, সেটা হলো বাংলাদেশে অনেকগুলা মিডিয়া হাউস আছে যেখানে তারা মিডিয়া হাউস চালায়, ইভেন খুবই বড় সাংবাদিক,
কিন্তু সে হয়তো দেখা গেল কি মানে উচ্চ মাধ্যমিকও পাশ করা নাই, কিন্তু সে রিপোর্টিং ভালো, মানে হয়েছে এরকম উদাহরণও আছে। কিন্তু একটা ফ্রেমওয়ার্কের মধ্যে যদি আনা যায় তাহলে আমারও মনে হয়, আমি আপনার সঙ্গে অবশ্যই সম্পূর্ণ একমত, যে হলো ফ্রেমওয়ার্কে যদি আনা যায় তাহলে এই জিনিসটা আরো স্ট্রং হবে, এবং জার্নালিজমের মধ্যে যে হলো যে যার মতো জার্নালিজম করা, এই জিনিসটা অনেকাংশে কমে আসবে। অনলাইনের ক্ষেত্রে আপনি বললেন যে অনেক অনেক অনলাইন মিডিয়া আছে, যে যার মতো খুলে ব্লগিং করছে, আর যে যার মতো গুলো অনলাইন করছে। এখন একটা জিনিস যদি এরকম করা যায় যে এটা, এখানে দুইটা অপশন আছে। এক হলো যে কেউ যদি ব্লগিং করে আপনি তার স্বাধীনতা হস্তক্ষেপ করতে পারবেন না, ঠিক আছে, কিন্তু আপনি অন্তত একটা মনিটরিং জিনিসটা খুবই স্ট্রং করা উচিত, যাতে মিস ইনফরমেশন দিয়ে মানে সবাইকে ধরেন যেন মানে ছড়ানো না হয়, বা গুজব বা অন্য কিছু, এই জিনিসগুলো মনিটরিং করার জন্য একটা মানে আমব্রেলা অর্গানাইজেশন দরকার। এটাও আসলে আমব্রেলা অর্গানাইজেশন দরকার অবশ্যই। ভাই আর কেউ কোশ্চেন? হ্যাঁ, জি। সো পরবর্তী আরেকজনের কাছে আমি চলে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি মুতাসিম বিল্লাহ ভাই, আপনি হ্যান্ড রেজ করেছিলেন, সো আপনি ক্যামেরাটি অন করে আপনার কোশ্চেনটি প্লেস করতে পারেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। মুতাসিম ভাই, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। নেটওয়ার্কের সমস্যা তো। আচ্ছা, জি মুতাসিম ভাই, ভাই, আপনি বলতে হ্যাঁ, পারেন ভাই। জি 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 ভাই, আমার যে প্রশ্নটা ছিল আর কি, যে 6 মাস অন্তর অন্তর অথবা বছর অন্তে কোন মিডিয়া আসলে কতগুলো ভুল সংবাদ প্রকাশ করে, এটা নিয়ে রিউমার স্ক্যানার নামে একটা প্রতিষ্ঠান জরিপ করে আর কি। তো দেখা যায় এমন কিছু শীর্ষস্থানীয় পত্রিকা। ভাই শোনা যাচ্ছে না আপনাকে মনে হচ্ছে? মোস্তাসিম, হ্যাঁ, মোস্তাসিম ভাই আপনার আপনার জিনিসটা ক্লিয়ার আসে নাই, আপনি একটু সংক্ষেপে আবার যদি একটু বলতেন। আহ, মোস্তাসিম ভাই আপনি শুনতে পাচ্ছেন? আমার মনে হচ্ছে ওনার নেটওয়ার্কে হ্যাঁ একটু হ্যাঁ, প্রবলেম। সো আমরা আপনি মেবি কি বলছেন পরবর্তী উনি কি বলতেছেন? হ্যাঁ, পরবর্তী আরেকজনের কাছে চলে যাব। হ্যালো তো ভাই। মুতাসিম ভাই, যদি আপনি হ্যাঁ, আমাকে ভাই ভাই শুনতে ভাই, পেয়ে থাকেন, জি তাহলে জি আপনার ভাই, কোশ্চেনটা কমেন্ট বক্সে দিয়ে রাখতে পারেন। জি হ্যাঁ, ভাই আমি কি এবার বলবো ভাই আমার? আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি বলেন বলেন। জি জি হ্যাঁ হ্যাঁ, শর্টে শেষ করুন। জি ভাই, ভাই আমরা দেখি যে 6 মাস অন্তর অন্তর অথবা বছর অন্তর কোন মিডিয়া আসলে কতগুলো ভুল সংবাদ প্রকাশ করে, তো এটা নিয়ে হ্যাঁ হ্যাঁ, রিউমার স্ক্যানার একটা জরিপ জরিপ বের করে আর কি। জরিপ প্রকাশ তো করে, হ্যাঁ। তো প্রতি বছরই ভাই আর কি এমন কিছু পত্রিকা থাকে যেগুলো প্রতি বছরই ভুল নিউজ প্রকাশের আর কি শীর্ষে থাকে, তো তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয় না আর কি, যতটুকু জানি। তো এই ব্যবস্থাটা আর কি কেন নেওয়া হয় না, এটা একটু ভাই জানা দরকার। আর ভাই দ্বিতীয় যে প্রশ্নটা, আমরা এই মাঝে মাঝে ভাই অনেক নিউজে দেখি আর কি, যে সাংবাদিকদের একটা তালিকা তৈরি করা হবে যাতে ভুইফোর সাংবাদিকদের দৌরাত্ম্য বন্ধ হয়। কিন্তু সেটা আদৌ এখন পর্যন্ত বাস্তবায়ন হয়েছে কিনা, আর যদি না হয়ে থাকে তাহলে সেটা কি জন্য বাস্তবায়ন হয় না, এটা একটু জানাবেন কাইন্ডলি। আচ্ছা ধন্যবাদ ভাই। আপনার প্রথম কোশ্চেনটা ছিল মেইনলি হলো ডিসইনফরমেশন রিলেটেড, যে হলো রিউমান স্ক্যানার কিন্তু প্রত্যেক মাসেই একটা আর কি ওনারা পাবলিশ করে যে বাংলাদেশের কোন কোন মিডিয়াগুলো কোন কোন ইয়েতে হয়। এখন বিষয় হলো আপনি ব্যবস্থা নেওয়ার কথা বললেন, এখন বিষয় হলো এখানে ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অনেক সময় হয় কি, ধরেন রাষ্ট্র বা স্টেট ইটসেলফ, সে যদি কখনো কোন একটা রিপোর্টিং এ মনে হয় যে তার বিরুদ্ধে বা সে তার জায়গা থেকে একটা রিজন, মানে একটা নিয়ম আছে যে হলো আপনি কিভাবে এটার প্রতিবাদ করবেন। ফর এক্সাম্পল আপনি একটা প্রতিবাদ লিপি দিবেন যে হলো কেন এই রিপোর্টটা আপনার বিরুদ্ধে হয়েছে। তারপরে একটা যদি আপনার যিনি ভিকটিম, এই ক্ষেত্রে হলো আসলে আইনের আশ্রয়টা তাকেই নিতে হয়, কারণ ভিকটিম ধরেন একটা রিপোর্ট যখন হয় তখন হলো আসলে রিপোর্টের কারণে যদি কেউ ভুক্তভোগী হয়ে থাকে তাহলে ভুক্তভোগী অবশ্যই রিপোর্টের জন্য সে আইনের আশ্রয় নেয়, বা হলো সে একটা প্রতিবাদ লিপি দেয়, বা হলো এটা হাউস থেকে উঠায় নিতে বলে। কিন্তু বিষয় হলো আপনি যেটা বললেন যে বাংলাদেশে এখনো ওইরকম লিগাল ফ্রেমওয়ার্ক আমার দেখা হয়নি, যে হলো কোনো একটা মানে ডিসইনফরমেশন বা অন্য কিছুর উপরে ডিপেন্ড করে বাংলাদেশে হলো ইয়েটা এখনো হয় নাই ওইরকম করে, মানে ওই জিনিসটা এখনো করা হয় না। কিন্তু হ্যাঁ, অবশ্যই ডিসইনফরমেশন এই জিনিসগুলো বা ওই জিনিসগুলো একটা ইয়ের মধ্যে আনা উচিত মিডিয়া গুলাকে। এর মধ্যে এর জন্য যদি কোনো কমিশনের আন্ডারে, ধরেন আমাদের তো অলরেডি প্রেস কাউন্সিল আছে, প্রেস কাউন্সিল সহ অন্য কোনাকে বা যদি একটা ইয়ে করা যায়, যে হলো একটা ইয়ের মধ্যে যদি ফ্রেমওয়ার্কের মধ্যে যদি আনা যায়, তাহলে
এটা অনেকাংশ কমে আসবে। কারণ হলো এখানে হলো কি, বাংলাদেশে হলো আমরা তথ্যের নিরাপত্তাটা এখনো আসে নাই। ফর এক্সাম্পল হলো বাংলাদেশে ধরেন, আমাদের দেশে কি হয়, আমরা একজনের রিপোর্ট আরেকজন কপি করে দিয়ে দেই, এটা নিয়ে কিন্তু কেউ কোথায় বলে না। কিন্তু বিদেশে কিন্তু এরকম হয় না। আপনি একটা তথ্য নিলেন, ধরেন ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতেও যদি আমরা তাকাই, একটা তথ্য নিলেন, এই তথ্যটা কে নিল তার নাম আপনি ওখানে উল্লেখ করে দিবেন। অবশ্যই আমাদের অনেকগুলা গ্যাপ আছে এখানে, এই গ্যাপ গুলো আমাদের উন্নত করা দরকার। আপনি যেটা বলছেন এটা অবশ্যই আর কি মানে আগামীতে অবশ্যই করলে আর কি এটা আরো সাংবাদিকতার ক্ষেত্রে মানে খুবই আর কি সাধুবাদ জানানোর কথা আর কি। কিন্তু আমার এখন পর্যন্ত এই বিষয় নিয়ে মানে সামগ্রিকভাবে ওরকম করে কোনো উদ্যোগ আর কি আমি দেখি নাই। আরেকটা কি কোশ্চেন যেন ছিল আপনার, যদিও ভাই সেকেন্ডটা। হ্যাঁ ভাই, সেকেন্ডটা ছিল যে আমরা তো দেখি যে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে জেলা পর্যায়ে ভুইপোর সাংবাদিকদের মোটামুটি প্রচুর আকারে দৌরাত্ম্য। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো এই দৌরাত্ম্য কমানোর জন্য ভাই এরকম মাঝে মাঝে দেখি যে প্রেস কাউন্সিল থেকে বা বিভিন্ন জায়গা থেকে সাংবাদিকদের তালিকা তৈরি করার একটা বিষয় বারবারই তাগিদ দেওয়া হয়, কিন্তু আদৌ মনে হয় এগুলো বাস্তবায়ন হয়েছে কিনা এরকম তো কোনো কিছু দেখি না এখন পর্যন্ত। তো এইটা হ্যাঁ, হ্যাঁ। নিয়ে আর কি জানতে চাচ্ছি ভাই। না, এখানে হলো মফস্বলের মধ্যে এই জিনিসটা দেখা যায় যে হলো বিশাল অংশ মানে কি সাংবাদিকতা, সে নিজের মতো করে সাংবাদিকতা হয়ে যায়, নিজের মতো করে সে পোর্টাল খুলে। এখন এর জন্য কিন্তু হলো একটা ইয়ে চালু হয়েছিল, আপনি জানেন যে অনলাইন অনলাইন নিবন্ধনের কথা চালু হয়েছে। ইভেন তখন এটাও বলা হয়েছে যে অনলাইন নিবন্ধনের একটা ধরেন অডিটিং সবচেয়ে বড় একটা বিষয় সাংবাদিকতার। মিডিয়া হাউস গুলা কিন্তু অডিটিংটা একেবারেই এখন হয় না বললেই চলে। তো তখন একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে হলো যেসব মিডিয়াগুলা ইয়ার ইয়ার মধ্যে না, ধরেন হলো নিবন্ধন করা হয়নি সরকারের কাছে, সেসব মিডিয়াগুলো বন্ধ করে দেওয়া হবে, এরকম একটা উদ্যোগ তখন নেওয়া হয়েছিল। এটা করা গেলে হয়তো অনেকাংশে এই দূরত্বটা, মানে যে যার মতো মিডিয়া হাউস খুলে নিতে পারতো না। এই জিনিসটা হলো হলো আগামী যেহেতু মিডিয়া সংস্করণ কমিশন এটা নিয়ে কাজ করছে, আমার মনে হচ্ছে এটা নিয়ে অলরেডি অনেকবার ডিসকাশন হয়েছে যে হলো এই মানে এই দূরত্বটা কিভাবে আর কি ইয়ে করা যায় আর কি এ নিয়ে। তবে এখানে একটা বিষয় হলো কি, আমার গ্রামের মধ্যে অনেক সময় হয়ে যায় কি, সে অন্য চাকরিতে বা যুক্ত বা সবকিছুতে যুক্ত, তবে গ্রামের হলো প্রত্যেকটা প্রেস ক্লাব আছে, প্রত্যেকটা জেলায় জেলায় আপনি জানেন কিন্তু প্রেস ক্লাব আছে প্রত্যেকটা জেলায় জেলায়। এই জি ভাই। জিনিসগুলো যদি সরকারি সরকারি মনিটরিং এ এনে, সরকারি মনিটরিং এ এনে মানে মানে একটা কোয়ালিটিফুল জায়গায় নিয়ে আসা যায়, বা এগুলাকে যদি আরো সক্ষম করে তোলা যায়, তাহলে আমার মনে হয় যে এই দূরত্বটা মানে এই যে অপসাংবাদিকতার যে দূরত্বটা এটা অনেকাংশ কমে আসবে। কারণ অনেকে কিন্তু সাংবাদিকের বিরুদ্ধে যাইতে চায় না। এলাকায় কি হয় যে আমি এই সাংবাদিকদের বিরুদ্ধে গেলে আমার ক্ষতি করতে পারবে সে, তার সেই ক্ষমতা আছে। সাংবাদিকেরা অনেক জায়গায় অসহায়, আবার অনেক জায়গায় সে সবচেয়ে বেশি জি জি। শক্তিশালী। এটাও কিন্তু একটা বিষয়। তবে একটা বিষয় হলো, একটা আমরা মানে এটা আমরা অনেক সময় এটাও ভাবি যে হলো আসলে সাংবাদিকতায় এত এত গল্প শুনি, ধরেন আমি এত কথা বললাম যে আসলে সাংবাদিকতার অবস্থা খারাপ, এ দ্বারা ডিমোটিভেটেড হওয়ার কোনো সুযোগ নাই এজন্য বলি। কারণ হলো আমার 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 দেখা অনেক সাংবাদিক আছেন, তারা হলো মানে আমি বলছি যে অনেকাংশ সাংবাদিক হলো 10,000 টাকার নিচে বেতন পান। আবার এমন সাংবাদিক আছেন সে কিন্তু মানে অনেক মানে 10 লাখ, এমনও অপরিচিত সাংবাদিক আছে 7 থেকে 8 লাখ টাকা প্রত্যেক মাসে পায়। তার মানে কি সে সাংবাদিকতা ঠিক মতো করছে? তার মানে আসলেই যদি আপনি আপনার ফিল্ডে এক্সপার্টাইজ হন, মানে আপনি খুবই তাইলে আপনার অবশ্যই ওই ফিল্ড আপনি জয় করার ক্ষমতা রাখেন। এই জিনিসটা আর কি মানে একটা আশার বাণী আর কি। আপনারা আসলে অনেকেই মানে অনেকে বলেন যে হলো ডিমোটিভেটেড হওয়ার কোনো সুযোগ নাই। আমরা চাই জি ভাই। একটা জিনিস চিন্তা করেন, সাংবাদিকতায় কারা আসে? সাংবাদিকতায় আসে হলো ধরেন এই যে ট্যালেন্টেড ছেলেপেলে সাংবাদিকতায় আসতে হবে। আসলে হয়তো সাংবাদিকতার এই স্বরূপটা আরো অনেক বদলে যাবে দিন দিন। আর হলো সাংবাদিকতার উপর একটু মনিটরিং, স্পেশালি এই জিনিসগুলাই যদি একটু জেলা পরিষদ বা হলো প্রেস ক্লাব গুলা খুবই স্ট্রং হয়, তাহলে আমার মনে হয় যে এই দূরত্বটা অনেক সময় কমে আসবে। জি ভাই, একটা বিষয় হচ্ছে ভাই, আপনি ইতিপূর্বে আপনি আলোচনায় একটা বিষয় বলছিলেন যে আমাদের দেশের প্রায় অধিকাংশ মিডিয়াগুলো পলিটিক্যালি বায়াসড বা কোনো ইন্ডাস্ট্রিয়াল পার্সোনাল দ্বারা এগুলো নিয়ন্ত্রিত। তো ভাই, আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশে সাংবাদিকতার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এক আপনার পলিটিক্যাল প্রেশার, আর দুই নম্বর হচ্ছে হেভিওয়েট ইন্ডাস্ট্রিয়াল পার্সোনাল যারা আছে। আমরা এই যে আর কি রিসেন্টলি তো যদি বেশ কিছু ঘটনার দিকে তাকাই, যে তার ভিতরে একটা আছে যে আপনার সায়েন্স সোভান আনবিরের যে যে একটা ঘটনা ছিল। আরেকটা হম, হম। ঘটনা আমি যদি বলি, যে আপনার রিসেন্টলি গত 5 আগস্টের পরে, এটা আমার এলাকার একটা ঘটনা, যে বিএনপির বড় একজন নেতা, তার আমাদের মোটামুটি জেলাতে খুবই প্রভাবশালী একজন নেতা, সে হচ্ছে আপনার কিছু হিন্দুদের বাড়িতে গিয়ে আপনার বিভিন্ন হুমকি ধামকি দিয়ে ওদের কয়েক লক্ষ টাকা নিছে আর কি। এমনকি নেওয়ার পরে এটাও বলছে যে যদি টাকাগুলো আমাদেরকে প্রদান করো তাহলে তোমাদের ঘর বাড়ি সবই সুরক্ষিত থাকবে। তো এইটা নিয়ে যখন আপনার আমাদের জেলার বিভিন্ন সাংবাদিকের কাছে যখন এটা নিয়ে
জানানো হয়েছে, তখন কেউ এই বিষয়টা নিয়ে রিপোর্ট করার কোনো সাহসই পাচ্ছে না। এমনকি সনাতনী বেশ কিছু সাংবাদিক আছে তাদের সাথে মুতাসিম ভাই, আপনাকে খুব লো শোনা যাচ্ছে। সো ভাই। আপনি আপনার কোশ্চেনটা প্লেস করে রাখতে পারেন, সো ইন দ্য মেন। মুতাসিম ভাইয়ের কথাটা আমি ভাই বুঝলাম। মুতাসিম ভাই, এই ক্ষেত্রে হয় কি, হ্যাঁ আপনি যেটা বললেন যে হলো অনেক সময় হলো পলিটিক্যালি থাকে, তারপরে ফাইন্যান্সিয়ালি একটা জিনিস, বা একজন রিপোর্ট করলেই কি রিপোর্টটা পাবলিশ হবে কিনা, এটা কিন্তু জি বড় একটা কনসার্ন। আমি আপনাদেরকে প্রথমেই বললাম যে একজন রিপোর্টারের 100% সে নিশ্চিত দিয়ে আপনাকে বলতে পারবে না যে ভাই আপনার কাছ থেকে আমি এই রিপোর্টটা নিছি বা এই রিপোর্টটা আমি পাবলিশ করবো, কারণ এটা কিন্তু ডিফারেন্ট লেয়ারে হয়, বুঝছেন? জি ভাই, ডিফারেন্ট জি। লেয়ার হলো আমরা আমরা তো আমাদের আশা তো এটাই থাকবে যে আমাদের এই যে যে কমিশন হয়েছে, গণমাধ্যম কমিশন হয়েছে, এর মূল উদ্দেশ্য কিন্তু এইটা, যে হলো আমি রিপোর্ট, ওই সাংবাদিক কেন রিপোর্টটা করা নাই, কারণ ও জানে ওই রিপোর্টটা করলে ওই স্থানীয়ভাবে হয়তো কোন সে পলিটিক্যাল ব্যক্তি তাকে বা তার পরিবারকে হেনস্থা করবে, বা কোনো ধনুক শ্রেণী যারা বললেন সে হেনস্থা করবে। তখন একটা লিগাল ফ্রেমওয়ার্ক, যখন আপনি তাকে প্রোটেক্ট করার একটা লিগাল ফ্রেমওয়ার্ক দাঁড়াবেন, তাহলে মানে এই যে মেন সাংবাদিকতা বা সাংবাদিকদের কাজ হলো যে হলো এই জিনিসগুলো তুলে আনা, যারা মার্জিনালাইজ, যাদের ভয়েস নাই তাদেরকে একটা ভয়েস দেওয়া, এগুলোই তো সাংবাদিকতার কাজ। কারণ আমি জি, যদি জি। মনে হয় যে হলো আমি একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তার ভয়েসকেই আরো শক্তিশালী করলাম, কিন্তু যে আন্ডার প্রিভিলাইজড সোসাইটির, তার তার ভয়েসটাকে আরো আমি নামায় দিলাম, এটা সাংবাদিকতার কাজ না আর কি। এই জন্যই বলা হয়েছে যে মিডিয়া সংস্কার বা গণমাধ্যম সংস্কার কমিশন এই জিনিসগুলো আর কি সুরক্ষার জন্যই হয়েছে। আপনারা আপনাদের অবশ্যই, ওদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনি আপনার অবশ্যই মতামত দিবেন যে এই রকম একটা প্রবলেম আছে, ইস্যু, এটা চ্যালেঞ্জ আমরা এটা ফেস করে, বা সাংবাদিকরা এটা ফেস করতেছে, এর জন্য এই ব্যবস্থা নিলে, আমরা এই পলিসি তৈরি করলে আমরা এই সমস্যা থেকে মানে মানে সমস্যাটা থেকে পার হয়ে আসলে ভালো সাংবাদিকতা করতে পারবো। এই জন্য আপনি জি অবশ্যই মতামত ধন্যবাদ। জি ভাই, ভাই লিঙ্কটা যদি একটু কাইন্ডলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া যায় তো তাহলে মনে হয় সুবিধা ওকে, হতো। আমি দিয়ে দিচ্ছি ভাই, আমি দিয়ে দিচ্ছি, নো প্রবলেম। জি ভাই, ওকে ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ মুতাসিম ভাই। সো আমরা আমাদের পরবর্তী আরেকজনের কাছে চলে যাচ্ছি। সো আমি দেখতে পাচ্ছি একজন হ্যান্ড রেজ করেছেন, সাফওয়াত সাইমা শাহানা আপু। সো আপু, আপনি আনমিউট করে আপনার কোশ্চেনটা করতে পারেন। আহ, আসসালামু আলাইকুম। আমার যে প্রশ্নটা সেটা হলো যে আম, আমাদের আহ, বর্তমান আমাদের দেশের সাংবাদিকতার যে অবস্থা সেটা নিয়ে যেহেতু আজকের ডিসকাশন, তা আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমাদের বর্তমানে অনলাইন মিডিয়া এবং অফলাইন মিডিয়াগুলো যে হলুদ সাংবাদিকতার যে একটা ব্যাপক মানে মানে অনুশীলন শুরু হয়েছে, যে মানে হলুদ সাংবাদিকতা দিয়ে অডিয়েন্সকে বা যারা পাঠক তাদেরকে অ্যাট্রাক্ট করার যে একটা প্র্যাকটিস শুরু হয়েছে, এটা আমি বিগত 4-5 বছর ধরে অনেক বেশি লক্ষ্য করছি। তো এবং যেটার কারণে হচ্ছে কি, এরা কোনো রকম মিডিয়া হাউসগুলো কোনো রকম ট্রান্সপারেন্সি না রেখেই শুধুমাত্র সেন্সেশন ক্রিয়েট করেই পাঠকদেরকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে, এবং যখন পাঠক ওই নিউজ পড়তে যায় তখন আসলে দেখা যায় যে যেই কারণে নিউজ পড়তে ঢোকা হয়েছে ওই ওই ধরনের কোনো টপিকই নাই। তো আমার মনে হয় যে এই একটা কারণেই আসলে দিনকে দিন মানুষের এই যে নিউজ মিডিয়া আর উপর হচ্ছে যে ভরসা হারায় যাচ্ছে, এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষ আসলে বাংলাদেশেরই অথেন্টিক নিউজ পাওয়ার জন্য বাইরের মিডিয়ার উপর ফোকাসড হয়ে যাচ্ছে, কারণ আমরা আমাদের মিডিয়া হাউসগুলোর কাছ থেকে সেই প্রপার ইনফরমেশন পাচ্ছি না। অনেকে এক্ষেত্রে এক্সকিউজ দিত, এই পর্যন্ত মানে লাস্ট অভ্যুত্থানের আগ পর্যন্ত এ ধরনের এক্সকিউজ দিতেও অনেক সাংবাদিককে দিতে আমি শুনেছি যে উপর থেকে একটা প্রেশার থাকে যার কারণে আমরা দিতে পারি না এ ধরনের নিউজ। কিন্তু বিষয় হচ্ছে যে সেনসিটিভ টপিক বাদেও আমরা নর্মাল র্যান্ডম কোনো বিনোদন কিংবা খেলাধুলা বা এই ধরনের টপিকগুলোর ক্ষেত্রেও দেখা যায় যে শুধুমাত্র ভিউজ বা ওই রিডারের হচ্ছে যে রিডারের অ্যামাউন্টটা বাড়ানোর জন্যই সেন্সেশন ক্রিয়েট করে একটা হলুদ সাংবাদিকতার থ্রুতে ওরা হচ্ছে পাঠককে নিয়ে আসে। তো আমার কথা হচ্ছে যে আমরা কেন ক্রিয়েটিভ পিপলকে এখানে মিডিয়া হাউসগুলোতে আনা হয় না, যারা ক্রিয়েটিভ ওয়েতে মানুষকে অ্যাট্রাক্ট করবে। সেক্ষেত্রে আসলে সেন্সেশন বা হলুদ সাংবাদিকতার থ্রুতে আসলে আনার দরকার হবে না। আর এই ক্ষেত্রে আমার মনে হয় ট্রান্সপারেন্সিটাও বজায় থাকবে, আর নৈতিকতার যে ব্যারিয়ারটা এটাও ঠিক থাকবে। তো এই জায়গাটা আসলে এনশিওর করা হচ্ছে না কেন, এবং এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করা হচ্ছে না কেন? মানে মিডিয়া হাউসগুলো কেন এই দিকেই ফোকাসড হচ্ছে যে আমি আসলে হলুদ সাংবাদিকতা দিয়েই মানুষকে অ্যাট্রাক্ট করব? কেন সামথিং ক্রিয়েটিভ কেউ চিন্তা করতেছে না?
আচ্ছা আপু, ধন্যবাদ। আমি আপনার সম্পূর্ণ কথার সঙ্গে আসলে একমত, কিন্তু এখানে বিষয় হলো কি, আমাদের মিডিয়াতে বা হ্যাঁ একটা চর্চা চলে আসছে, মনে হচ্ছে যে একটা হলো একটা প্রতিযোগিতা চলে আসছে, যে আমি আমার কতগুলো কন্টেন্ট আমি দিতে পারবো, আর ভিউজ আমার কতটুকু হয়, কারণ এই ভিউজ এর উপর ডিপেন্ড করে এখন কিন্তু নতুন যে মিডিয়াগুলো, মাল্টিমিডিয়া রিপোর্টিং বা মিডিয়াগুলো কিন্তু অনেকাংশে এই জিনিসগুলোর উপর, মানে ওর ইনকামই তো হয় হলো কত ভিউজ এর উপর। তখন এটা অনেকেই ফোকাস করতে গিয়ে হয় কি, আসলে ইথিক্যাল যে জার্নালিজম ওটা থেকে ওনারা অনেকাংশে সরে গেছেন আর কি। এখন বিষয় হলো, ধরেন এই এই সাংবাদিকতা গুলো যারা করে, মানে এই মিডিয়া গুলো কিন্তু কখনোই ট্রাস্টেড হয় না। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি এমনি উদাহরণ দিই, ধরেন প্রথম আলো বা ডেইলি স্টার, এই এই সাংবাদিক এই পত্রিকার উপর মানুষের আস্থা কেন এত? অনেক অভিযোগ আছে, অনেকের অভিযোগ আছে, বিভিন্ন জনের অভিযোগ আছে বিভিন্ন ইস্যুতে, কিন্তু তাও কেন আস্থা জানেন? কারণ হলো তারা একটা জিনিস চর্চা করছে, প্রত্যেকটা পত্রিকারই থাকে যে হলো সে একটা ন্যারেটিভ তৈরি করে, একটা ডিসকোর্স তৈরি করে সমাজে। এই যে আপনার যে চিন্তা ভাবনা, ধরেন আমার যে চিন্তা ভাবনা, এটা কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে মিডিয়া। ধরেন আপনি সোসাইটিকে কিভাবে ভাববেন, এই জিনিসগুলো আপনি যে জিনিসগুলো পড়াশোনা করেন ওই জিনিসগুলোর উপরেই কিন্তু, মানে আপনার আপনার ফুল মাইন্ডসেট কিন্তু ওগুলা দ্বারাই আর কি নিয়ন্ত্রিত হয়। এখন ন্যারেটিভ তৈরি করতে গিয়ে অনেক সময় অনেকেই হলো এরকম করে, মানে একটা মোটিভেশন নিয়ে আসে, একটা ভিশন নিয়ে আসে মিডিয়াতে। আবার অনেকে আছে মিডিয়াতে আসে কোনো ভিশন না, মিডিয়াতে আসে তার ক্ষমতা প্র্যাকটিস করা, তারপরে নিজের যে আধিপত্য সেটা টিকায় রাখার জন্য। তখন এই মানুষগুলাই কি করে, মোস্ট অফ দ্য জায়গায় আপনি যে ইয়েলো জার্নালিজমের কথা বলছেন, বা ক্লিক বেস যে জানা বা মানে রেভিনিউ ইনকাম, এই জিনিসটার উপর আর কি জোর দেয়। কিন্তু বিষয় হলো এই জিনিসগুলা মানে বাংলাদেশেও এখন আসলে ওই রকম লিগাল ফ্রেম হয় না এখনো, যে হলো ধরেন এই জিনিসগুলাকে আমাদের প্রবলেম হয়েছে কি, আমরা এই জিনিসগুলাকে অনেক ছোট ছোট করে দেখি। মিডিয়া হাউস গুলা চিন্তা করে না আমার তো আসলেই ক্ষতি হচ্ছে না, কিন্তু লং ফর্মে তার উপর মানুষের ট্রাস্ট কমে যায়। ধরেন আপনি একটা রিপোর্ট ক্লিক করলেন, একটা ভিতরে গিয়ে দেখলাম একটা অন্য রিপোর্ট, তার মানে আপনি চাইলেই কিন্তু এটা ট্রাস্টেবল সোর্স না কখনো। কিন্তু মানুষ হলো তাও আর কি এই জিনিসগুলো করে যায়, এটা অবশ্যই মানে অনাকাঙ্ক্ষিত, মানে কোনো মানে বা স্বাধীন সাংবাদিকতা বা হলো একটা ইথিক্যাল জার্নালিজম এগুলো কখনো এক্সপেক্টেড না। কিন্তু আমরা আশা করি যে হলো সামনের যে কমিশন বা যে সংস্করণ তার মধ্যে যেন আসলে এই জিনিসগুলো যদি একটা জায়গায় আসে বা লিগাল ফ্রেমওয়ার্কে এনে যদি এগুলো মনিটরিং করা যায়, তাহলে এই জিনিসগুলো একটু দূরত্ব কমবে। না হয় আসলে ব্যক্তিগতভাবে এত বড় একটা জিনিসকে আপনি নিয়ন্ত্রণে আনা অনেক কঠিন। জি, তো আমরা পরবর্তী আরেকজনের কাছে চলে যাচ্ছি। সো আমরা চলে যাচ্ছি এখন সামিয়া জেবিন আপুর কাছে। জি আপু, আপনি আনমিট করে আপনার কোশ্চেনটা করতে পারেন। থ্যাংক ইউ। আমার প্রশ্ন ছিল, আমরা কি কোনোভাবে গণমাধ্যমকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়ার সুযোগ করে দিতে পারি না, যাতে করে যে কোনো রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে, আহ কোনোভাবেই কেউ এটাকে হস্তক্ষেপ করতে পারবে না, মিডিয়ার স্বাধীনতা যেটা, যেহেতু আমরা দেখছি যে পূর্ববর্তী সরকারের মধ্যেও দেখেছি যে মিডিয়া নিয়ন্ত্রণ করছে সরকার, এবং এটা সবসময় হয়ে আসছে। কেউ কি এমন কোনো পদক্ষেপ নিতে পারে না, বা আমরা কি এটার জন্য কাজ করতে পারি না, যাতে করে আমরা গণমাধ্যমকে স্বাধীন একটা প্ল্যাটফর্ম হিসেবে দিতে পারি? আচ্ছা, খুবই ভালো কোশ্চেন। আপনি একটা জিনিস চিন্তা করেন যে হলো, মানে মিডিয়ার ক্ষেত্রে হয় কি, ধরেন আমি আপনি বা সমাজের অন্য কোনো অ্যাক্টর, সরকার বা অন্য কোনো স্টেক হোল্ডার চাইলেই আসলে তাকে নিরপেক্ষ হিসাবে আপনি গড়ে তুলতে পারবেন না। তার নিজের মাইন্ডসেটে যদি থাকে যে আমি আসলে নিরপেক্ষ সাংবাদিকতা করব, মানুষের জন্য সাংবাদিকতা করব, তখনই আসলে সম্ভব যে একটা মানে একটা হলো নিউট্রাল মিডিয়া গড়ে তোলার জন্য আর কি। আমি আমার ডিসকাশনে একটা কথা বলছিলাম যে হলো নিরপেক্ষ কি আসলে আমরা থাকতে পারি, আমাদের কি আসলে কি কোনো পক্ষ আছে কিনা, বা আমরা চাইলেও কি নিরপেক্ষ থাকা যায় কিনা। তখন আর কি আমরা হলো সাংবাদিকতা থেকে একটা জিনিস প্র্যাকটিস করি, যে বললাম সবসময় যে আমরা মার্জিনালাইজ ভয়েস, শোষক আর শোষিতর যে কনফ্লিক্ট থাকে, তখন হলো আমরা 99% ক্ষেত্রেই দেখা যায় কি ভিকটিম হয় হলো কে, যিনি যিনি ভিকটিম হন আর কি, যিনি শোষিত তার পক্ষে। বিষয়টা এরকম না, অনেক মিডিয়া আসলে নিউট্রাল সাংবাদিকতা করেন, কিন্তু মিডিয়া ইটসেলফ ইজ আ বিগ থিং। এটা কিন্তু ছোট একটা জিনিস না। ধরেন আপনি একটা ঘটনা দিয়ে একটা মিডিয়াকে কখনো জাজ করতে পারবেন না সে নিরপেক্ষ নাই। কিন্তু ওভারঅল বাংলাদেশে অবশ্যই কিছু মিডিয়া আউট আছে তারা নিরপেক্ষ থাকার চেষ্টা করে, কিন্তু হলো ওভারঅল হলো বেশিরভাগই এই জিনিসটা হয় হলো এই জন্য, কারণ হলো সেই গণবন্ধনটা হয়তোবা কারো দ্বারা নিয়ন্ত্রিত, সে পলিটিক্যালি নিয়ন্ত্রিত। আমি আপনাকে প্রথমেই বললাম যে হলো
রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান। মিডিয়ার মালিক কারা হয়? রাষ্ট্র ব্যক্তি মালিকানাধীন, না হয় হলো পার্টি, কোন দলের আন্ডারে একটা মিডিয়া হাউস থাকে। এখন আপনি তো দলের এজেন্ডা নিয়ে আসছেন, কিন্তু আপনি সাংবাদিকতা করতে আসছেন, কিন্তু আপনি আপনার ফাইন্যান্স বা এভরিথিং একটা দল থেকে আসে, তাইলে ওই জায়গায় আপনি নিরপেক্ষ সাংবাদিকতা কিভাবে করবেন? আপনি হলেন একটা 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 কোম্পানির হয়ে সাংবাদিকতা করতেছেন, তখন ধরেন একটা কোম্পানি আপনার মিডিয়া হাউস চালাচ্ছে, সে ফাইন্যান্স দিচ্ছে, তাহলে আপনি কিভাবে করবেন? নিরপেক্ষ কিভাবে করবেন? নিরপেক্ষ হওয়ার জন্য হ্যাঁ অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম আপনার দরকার। আর যতটুকু করা যায় সাংবাদিকতার জন্য আলাদা একটা আপনি রেভিনিউ মডেল হিসেবে তৈরি করা, যে মিডিয়া হাউসকে সাস্টেনেবল যখন আপনি তৈরি করবেন, তখন মিডিয়া হাউস অন্যের কাছে ধার পাতে হবে না যে আমি আমার পরের মাসের বেতন দিব, আমি আমার পরের পরের নিউজ কিভাবে, মানে নিউজ মিডিয়া কিভাবে অপারেশনাল রাখবো। এজন্য যখন সে হলো একটা একটা কোম্পানির কাছে দ্বারস্থ হয়, তার মানে কি, তার মানে বলার স্বাধীনতাটা, ভয়েসটা অনেকাংশে কমে যায়। কারণ আপনি যখন ওনার কাছ থেকে নিবেন, তখন আপনার বলার স্কোপটা অনেকাংশে কমে যায়, আপনি তার বিরুদ্ধে কথা বলতে পারবেন না। এই জন্য আমাদের একটা রেভিনিউ মডেল তৈরি করা দরকার। আর রেভিনিউ মডেল তৈরি করে, এই যে আপু একটু আগে বলছে ক্লিক বেট জার্নালিজমে, আপনি নিজে চিন্তা করেন ক্লিক বেট জার্নালিজম দিয়ে আপনি কয়দিন বেঁচে থাকবেন? আপনি আজকে একটা রিপোর্টিং পোর্টালে ধরেন একটা রিপোর্ট পড়লেন, আপনি গিয়ে আপনি প্রতারিত হয়েছেন, পাঠকদেরকে প্রতারণা করে যে যে সংবাদ মাধ্যম, পরের বার তো আপনি তার প্রতি একটা বিশ্বস্ততা হারাই ফেলবেন। তার মানে কি, এইসব মিডিয়া কখনো সাস্টেনেবল হয় না, হয়তো দুই একবার আসে, ফাইন্যান্স আছে, কিছুদিন চললো, তারপরে সে আর মানে হারায় গেল। এই জিনিসটা আর কি হয় আর কি। এই জন্য আমাদের যেটা মনে মনে করা উচিত যে হলো, সাংবাদিকতা করার জন্য একটা মানে প্রত্যেক মিডিয়া হাউসকে এত ইম্পাওয়ার্ড করতে হবে যে বাইরের হস্তক্ষেপ তার উপর থাকবে না, সে নিজে নিজের সাংবাদিকতা করতে পারবে আর কি। ওকে, সো আমরা পরবর্তী কোশ্চেন নিব হচ্ছে এ কে আকিল ভাই থেকে। সো আপনি ভাইয়া হ্যান্ড রেজ করেছিলেন। জি ভাই, আপনি আনমিউট করে। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমার নাম আকিল। আমার প্রশ্ন ছিল, আপনি কিছুক্ষণ আগে অনেক এটার পার্শিয়ালি আনসার দিছেন, যে বিভিন্ন ক্ষেত্রে যখন কোনো একটা জাতি বা কোনো একটা গোষ্ঠীর বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করা হয়, বা তার কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে ওইটাকে ওইভাবে একটা নির্দিষ্ট মানুষের স্বার্থের জন্য ওটাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করা হয়, এবং এই এই ডিসিশন গুলো তো আসে মেইনলি বড় বড় মিডিয়া হাউস গুলোর যে এক্সিকিউটিভরা আছে বা যে বোর্ড মেম্বার গুলো আছে তাদের কাছ থেকে। সো তাদেরকে অ্যাকাউন্টেবল রাখার জন্য এমন কি করা যায় যে তাদের বোর্ড গুলো, বড় বড় মিডিয়া হাউস গুলোর বোর্ড গুলাতে কোনো সরকারি এজেন্ট বা এমন কাউকে রাখা যারা এইসব বিষয় দেখাশোনা করবে? থ্যাংক আচ্ছা, ইউ। ধন্যবাদ। যখন আপনি হলেন আপনি অবশ্যই ঠিক আছে, আমি ন্যারেটিভ তৈরি করার ক্ষেত্রে হয় কি, হ্যাঁ, যারা হলো মিডিয়া গেটকিপার্স, যারা হলো একদম মিডিয়ার, আমি আপনাকে বললাম তিনটা লেয়ার রিপোর্টিং থাকে, একটা হলো সম্পাদনা, যারা হলো মিডিয়াটা এডিট করে, আরেকটা হলো মিডিয়ার বস, যাদেরকে বলি, মানে যারা চাইলেই মিডিয়ার একটা সংবাদ বন্ধ করে দিতে পারে বা একটা ডিসকোর্স সে তৈরি করতে পারে। এটা হলো বার্তা কক্ষের যারা থাকে আর কি, ধরেন এডিটর লেভেল, এক্সিকিউটিভ এডিটর লেভেল, মানে এই লেভেলটা আর কি, বুঝছেন? আপনি বললেন যে হলো ডিসকোর্স, কোন একটা ডিসকোর্স বা ন্যারেটিভ তৈরি করার ক্ষেত্রে তাদের অবদানটা সবচেয়ে বেশি থাকে। কিন্তু এখানে বিষয় হলো, যখন আপনি ধরেন আপনি একটা অপসাংবাদিকতাকে মোকাবেলা করতে পারবেন কিভাবে জানেন? সৎ সাংবাদিকতা দিয়ে। আপনি একটা অপসাংবাদিকতাকে কখনো অপসাংবাদিকতা দিয়ে কখনো মোকাবেলা করতে পারবেন না। একটা ন্যারেটিভকে আপনি অন্য একটা ন্যারেটিভ তুলে এনে আপনি কি করতে পারবেন? ওই ন্যারেটিভকে ধ্বংস করতে পারবেন, যেটা হলো মানে নেতিবাচক ন্যারেটিভ। কিন্তু কখনো আপনি নেতিবাচক ন্যারেটিভ দিয়ে কখনো কি করতে পারবেন না, মানে কমাইতে পারবেন না। এখন যেটা বললেন আপনি, সাংবাদিকতায় হলো মানে মিডিয়া এজেন্সি বা কাউকে ওখানে রাখা যায় কিনা, ওটা তো রাখা যাবেই না। কেন যাবে না? ওটা যদি আপনি করতে যান তাহলে এই জিনিসটা মাথায় আসবে যে হলো সরকার যে প্রেস ফ্রিডম, এই জিনিসটা হস্তক্ষেপ করতেছে। যে সরকারের বিরুদ্ধে একটা রিপোর্ট গেলেই যদি আপনি রিপোর্ট প্রকাশের আগেই ধরেন ওই এজেন্ট বা আপনি যেই এজেন্টই গেল সরকারের পক্ষ থেকে হলো, সে বলে দিল যে হলো এই রিপোর্ট হচ্ছে, তাহলে তো আপনি আর ওই 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 জিনিসটা করতে পারবেন না। কিন্তু বিষয় হলো, আমি আপনার সবসময় এটাই বলি, ধরেন কোন একটা নির্দিষ্ট মিডিয়া হাউস যদি কোন একটা ন্যারেটিভ তৈরি করে, আপনি দরকার নাই ওই মিডিয়া হাউসের বিরুদ্ধে ওরে কয়েকদিন বাদে এমনি পরেই মানুষ বিশ্বাস করবে না, কিন্তু তাকে মোকাবেলা করার জন্য আপনার শক্তিশালী মিডিয়া দরকার। যে শক্তিশালী মিডিয়া তার যে নেতিবাচক যে হলো ডিসকোর্স, সেটা শেষ করে ইতিবাচক ডিসকোর্সের ইয়ে করবে। এজন্য হয় কি, ওই একই কথা, অপসাংবাদিকতা দিয়ে আপনি কখনো সৎ সাংবাদিকতা পাবেন না। অপসাংবাদিকতার বিরুদ্ধে আপনাকে সৎ সাংবাদিকতা করতে হবে, সৎ মিডিয়া হাউস তৈরি করতে হবে, তাহলে আপনি এই ডিসকোর্সটা ভাইঙ্গা একটা মানে
একটা ভালো রিসোর্স আর কি সোসাইটি তৈরি করে দিতে পারবেন। জি, ধন্যবাদ। সো ভাইয়া, আমরা যেহেতু মানে আমাদের সেশনের একদম শেষের দিকে চলে এসেছি, সো আমি একটু বাকিদেরকে রিকোয়েস্ট করবো খুব শর্টে আর কি আপনাদের কোশ্চেন গুলো করতে। সো আমি পরবর্তী ইয়েতে চলে যাব হচ্ছে তাওহিদ ভাইয়ের কাছে। সো তাওহিদ ভাই, আপনি আপনার কোশ্চেনটি করতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সো আমার কোয়েশ্চেনটা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে, যেটা নিয়ে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, যে এটা হচ্ছে আনএথিক্যাল এবং সাংবাদিকতাকে অনেকটা লিমিটেড করে দেয়। বাট আমার প্রশ্ন হচ্ছে, এটাকে কমপ্লিটলি যদি আমরা ডিমলিশ করে দিই, কমপ্লিটলি যদি আমরা এটাকে উইথড্র করে দিই, তাহলে আসলে আমাদের যেই আহ, এখন যেই প্রবণতাটা আছে, যে এখন যারা বড় বড় মিডিয়া আউটলেট, যারা টেলিভিশন বা ট্রেডিশনাল মিডিয়াতে ছিল, তারাও এখন সোশ্যাল মিডিয়া ভিত্তিক চলে আসছে, যার কারণে তাদের টেমপ্লেট ইউজ করেও এখন অনেক মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এগুলো ছড়ানো হচ্ছে, যেটা কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট তৈরি করে এবং অনেক বড় বড় কনফ্লিক্টও কিন্তু ইনফ্লুয়েন্স করে। সো এগুলোকে লিমিটেড করার জন্য আসলে এই ডিজিটাল নিরাপত্তা আইনের আহ, এখন যেটা আছে সেটা না থাকলে অন্তত মানে কিছুটা সংস্কার করে এটা রাখা প্রয়োজন কিনা, নাকি এটা কমপ্লিটলি ডিমলিশ করে দেওয়া উচিত হবে? না, বিষয় হলো ডিজিটাল সিকিউরিটির বিষয় বলে অনেক মানে হলো, ধরেন আমি একটা জিনিস আপনাকে বলি, প্রত্যেকটা আইন তৈরি হয় কেন? মানুষের অধিকার সুরক্ষার জন্যই তো না, অন্যের একটা অধিকার সুরক্ষা আপনি দিবেন। কিন্তু এখানে বিষয় হলো, হ্যাঁ, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আপনি বললেন যে কিছু ধারা তো অবশ্যই আছে যে ধারা আসলে মানুষকে অধিকার প্রোটেক্ট করে, স্পেশালি হলো ডিসইনফরমেশনের কথা আপনি বললেন, যে হলো এগুলা থেকে বাঁচার জন্য তো এগুলো আইন দরকার, বা হলো মানহানির। এখন বিষয় হলো কি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যে উদ্দেশ্যে আসলে আনা হয়েছে, যে উদ্দেশ্যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আনা হয়েছে, সেই উদ্দেশ্য সর্বটাই ব্যাহত হয়েছে, বুঝছেন? ডিজিটাল সিকিউরিটি আইন আনাই হয়েছে ধরেন হলো আপনি হলো সরকারকে সেফগার্ড দেওয়ার জন্য। তখন সরকারকে সেফগার্ড দেওয়ার জন্য এটাকে হলো মানুষ মানে পলিটিক্যালি ইউজ, যেটা বলে ওয়েপেনাইজ দ্য ল, এই জিনিসটা ওয়েপেনাইজিং দ্য ল, সেটা হলো আপনি আপনার নিজের আইনকে হলো একটা অস্ত্র হিসাবে ব্যবহার করছেন। তারপরে আপনি এই অস্ত্রের দ্বারা আপনি হলো অন্যের কথা মানে ইয়ে করে ফেলছেন। এখন ধরেন মানহানি, আপনি ধরেন আমি একটা দুর্নীতি করলাম, আপনি আমার নিয়ে রিপোর্ট করলেন, তাইলে আমার মানহানি, আমি যদি চিন্তা করি আমার মানহানি হয়েছে, তাহলে এটা হয়? মানহানি তো আমার হয়েছে, কিন্তু কেন মানহানি হয়েছে এটাও তো আমার মাথায় রাখা দরকার, যে আমি এই কাজটা খারাপ করছি, এই কাজটা আমি করি নাই। কিন্তু অবশ্যই হলো ধরেন ডিজিটাল সিকিউরিটির একটা কিছু কিছু ধারা আছে, যে ধারা হলো ধরেন অনলাইন সাইবার বুলিং নারীদের, অনেক কিছু মানে অনেকগুলো আর্টিকেল আছে। হ্যাঁ, অবশ্যই আর্টিকেল যদি মানে এখানে কোশ্চেন আসছে কি, এই আইনটা নিয়ে এতই বিতর্কিত হয়েছে, এই আইনটা এত বিতর্কিত হয়েছে, কিন্তু এখানে যে ধরেন আমরা চাই যে হলো আইনটা যেহেতু হলো বাংলাদেশে কালো আইন হিসাবে এটাকে অভিহিত করে আর কি, এটার মধ্যে হলো আপনার 17 নং একটা ধারা ছিল, মানে আমার যতটুকু মনে পড়ে সেখানে হলো যে হলো এমনও 17 নং একটা ধারা ছিল, যে ধারায় হলো বলা হয়েছে যে হলো আপনি মানে লাইক এরকম যে হলো ইফ এনি পার্সন ইন্টেনশনালি অর নোয়িংলি অ্যাক্সেস ইলিগালি এনি ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার, ওকে, টু ড্যামেজ দ্য গভর্নমেন্ট ডাটা অ্যান্ড এনিথিং। এখন বিষয় হলো ধরেন আপনি সাংবাদিকতা করেন, কিন্তু ইন্টেনশনালি আপনি গভর্নমেন্ট কোনো ইনফরমেশন অ্যাক্সেস পাবেন না, তাহলে আপনি সাংবাদিকতা কই করবেন? আপনার মনে আছে প্রথম আলো রুজিনা ইসলামের কথা? রুজিনা ইসলাম নামে একজনকে খুবই বা মানে সচিবালয়ে ইয়ে করা হয়েছে, চেষ্টা হলো ইনফরমেশন, সরকারি ইনফরমেশন বা এরকম করার জন্য। কিন্তু আপনি যদি সরকারি ডাটাতে অ্যাক্সেসই না থাকেন, ইভেন বলছে যে সরকারি ডাটা অনুমতি ছাড়া আপনি যদি প্রকাশ করেন, তাহলে এটা হলো অফেন্সিভ হবে, এটা হইলো মানে ইলিগাল হবে। তাহলে আপনি সরকারি ডাটা যদি আপনি প্রকাশই না করতে পারেন তার অনুমতি ছাড়া, তাহলে তো অনুমতি ভিত্তিক সাংবাদিকতা হয়ে যাবে। এই জন্য হলো ডিজিটাল সিকিউরিটির অনেকগুলো ধারা ছিল, সেটা খুবই স্বাধীন সাংবাদিকতার জন্য হস্তক্ষেপ ছিল। এখন আপনার যে ধারাগুলো থেকে ওইগুলো দরকার, হ্যাঁ, সাইবার সিকিউরিটির জন্য অন্য কোনো অ্যাক্ট করা যায়, কিন্তু ডিজিটাল সিকিউরিটি নিয়ে অনেক কোশ্চেন থাকার কারণে অনেক গণমাধ্যমের অন্যই সবাই বলছে যে এই জিনিসটা একেবারে বাতিল করে দেওয়া উচিত। যদি এটার অন্যান্য ধারা যেগুলো আসলেই মানুষের অধিকার সুরক্ষার জন্য তৈরি করা হয়েছে, সেগুলো অন্য ধারার সঙ্গে, অন্য আইনের সঙ্গে মার্চ করা, নতুন একটা আইন প্রণয়ন করা যায়। কিন্তু আইনের অবশ্যই উদ্দেশ্য থাকবে মানুষকে সুরক্ষা দেওয়া। আইনের কখনো উদ্দেশ্য থাকে এটা অপব্যবহার না, এটা হলো মানুষের সুরক্ষা দেওয়ার জন্য যেন হয়, তাহলে আপনি আইন করেন। ইভেন ডিজিটাল সিকিউরিটি নিয়েও মানুষের কোশ্চেন থাকতো না যদি এটা আপনি জানেন, বুঝেন নাই? শত শত মানুষের নামে মামলা হয়েছে, শত শত মানুষের বিনা অপরাধে জেলে খাচ্ছে, সাংবাদিকতা করতে পারে নাই, বুঝেন না? এই কোশ্চেনটা বারবার আসছে আর। আচ্ছা, সো মেহনাজ মুনতাকিম আপু, সো আপনি আপনার কোশ্চেনটি করতে পারেন। হ্যালো, আমি মেনাজ।
আমি কাজ করছি বাংলাদেশ মহিলা পরিষদ এবং বনি শিক্ষার সাথে। তো বেসিক্যালি এথিক্যাল কনসিডারেশনের জায়গা থেকে কথা হচ্ছিল, অনেকক্ষণ ধরে শুনছিলাম। সো আমি জাস্ট বলতে চাচ্ছি যে এই যেহেতু এখন সবাই সাংবাদিক, যার হাতে ফোন আছে, সবাই ডিজিটাল লাইফ। সো এখন এই বিষয়টা আসলে এথিক্যাল সাইড থেকে দেখতে গেলে, এই এথিক্স বাড়াতে গেলে আসলে কিভাবে এটা আপনাদের সাইড থেকে আসলে কন্ট্রিবিউশনটা কি হতে পারে? আর আমি যেটা ভাবছিলাম যে এটা কারিকুলামের একটা অংশ হতে পারে কিনা, বিকজ যেভাবে আগাচ্ছে এই সাইডটা আমি জাস্ট একটু রেস করতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ। আবার ধন্যবাদ জানাই। সেটা হলো আসলে কারিকুলামের বিষয় হলো কি, যারা হলো জার্নালিজম পড়ে আর কি, ধরেন হলো মিডিয়া স্টাডিজ যারা পড়ে, সেখানেও কিন্তু আসলে ইথিক্যাল জার্নালিজমের এই বিষয়গুলো কিন্তু খুবই লেখাপত্র আছে। কিন্তু বিষয় হলো কি, যখন প্রফেশনালে আসি আমরা, তখন আমরা আসলে এই জিনিসগুলা মানে রক্ষা করি না, বা হলো ব্যক্তিগত মানে কোনো কিছু গেইন করার জন্য আসলে আমরা চাইলে, আমরা ইচ্ছা করে, মানে ধরেন যে অপসাংবাদিকতা করে সে কিন্তু জানে এটা অপসাংবাদিকতা, ইভেন পড়ে আসারা কি অপসাংবাদিকতা করে না? অবশ্যই করে। এখন বিষয় হলো যে একাডেমিকলি অনেক কিছুই আছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমার মনে হচ্ছে প্রত্যেকটা মিডিয়া হাউসকে যদি সরকার ধরেন সরকার একটা মিডিয়া হাউসের কথা বলছি না, বা মিডিয়া স্টাডিজ যারা করছে তাদের জন্য বলছি না, আমি ওভারঅলি বলছি আর কি, যে যেহেতু সবাই প্র্যাকটিস করছে এই জিনিসটা, সবাই নিউজ দিচ্ছে, সবার কাছে ইনফরমেশন আছে, তো সেক্ষেত্রে ফ্রম দ্য ভেরি চাইল্ডহুড এটা কারিকুলামের একটা জেনারেল যে কারিকুলামটা আছে একদম ছোট থেকে বড়, তো সেখানে একটা অংশ হতে পারে আর হ্যাঁ, ওইটা হলো আপু, ওই যে মিডিয়া লিটারেসি নামে একটা টার্ম আছে, আপনি জানেন হয়তো। মিডিয়া লিটারেসিতে কথা হলো যে হলো ক্লাস 7, 8 বা হলো অন্যান্য, মানে যখন সে মানুষ মানে ইনফরমেশন নিয়ে আসলে মানুষ যখন ঘাটাঘাটি করে যে বয়সটাই, ওই বয়সটার কারিকুলামে যদি মিডিয়া লিটারেসিটা ইনক্লুড করা যায়, তাহলে হয়তো এই মানুষ আগ থেকে খুবই সচেতন হবে। ইভেন হলো আপনি একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশে হলো ইউনিভার্সিটি লেভেলের আগে কিন্তু কেউ জার্নালিজমের বিষয়ে তেমন কিছু জানে না, বা ইনফরমেশন কিন্তু আসলে দেয়া হয় না। ফর এক্সাম্পল, আপনি একটা চিন্তা করেন, ইভেন ন্যাশনাল ইউনিভার্সিটিতেও কিন্তু জার্নালিজম নাই। জার্নালিজম আছে বাংলাদেশের হাতে গোনা কয়েকটা ইউনিভার্সিটিতে। তার মানে হলো এই যে বৃহৎ একটা অংশ কিন্তু জার্নালিজমের এই মিডিয়া লিটারেসির বাইরে। তবে বা এটা অবশ্যই ভালো উদ্যোগ আপনার, এই এই উদ্যোগ মানে মতামত অবশ্যই সুন্দর। তবে আমার মানে মনে হলো, আমিও এটার মধ্যে একমত যে হলো যদি মিডিয়া লিটারেসিটা যদি আমাদের মানে ক্লাস 5, 6 এইরকম কারিকুলামে যদি ইনক্লুড করা যায় মাস্ট, তাহলে মিডিয়া আইন বা অন্যান্য রিলেটেড, তাইলে এই ধারাটা অনেকাংশ খুবই ভালো হবে। আর মিডিয়া কমিশন যেহেতু সংস্করণ কমিশনও আছে, ওই কমিশনেও আপনি যদি একটু লাইক আপনি আপনার মতামত দেন, তাহলে অবশ্যই ওরা কনসিডারেশন নেবে। মতামত নেওয়ার পরে আপনি আমাকেও ইমেল দিতে পারেন, আমিও মানে কথা বলে নিয়ে দিতে পারবো ওনাদের সঙ্গে। তো ওই জিনিসগুলো করে আপনি হ্যাঁ, আপনি আমার ইমেলও দিতে পারেন, আমাকে বললে আমি মিডিয়া কমিশনের যিনি প্রধান আছেন তার কামাল ভাই, আমি ওনাকে বলে দিব অন্তত যে এই জিনিসটা যেন হয়। আর খুবই ভালো Please leave your email address in the chat box. Yes, thank you. ওকে, সো আমরা আমাদের আজকে সেশনের শেষ একটা কোশ্চেন নিব এই সেশনে। সো আবু বকর ভাই, আপনি আপনার কোশ্চেনটি করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি আবু বকর সিদ্দিক, নোয়াখালী থেকে। আমার যে প্রশ্নটি সেটা হচ্ছে, আমরা জানি সাংবাদিকদের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে তাদেরকে নিরপেক্ষ এবং স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ টেলিভিশনের সাংবাদিকদের নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিগত সরকার আমলে বাংলাদেশ টেলিভিশন সাংবাদিকেরা দেখা গেছে যে ওই সরকারের সবসময় গুণগান গাইছে, মানে তাদের ভালো দিকগুলাই সবসময় প্রকাশ করছে, কিন্তু তাদের নেগেটিভ দিকগুলো আছে ওগুলা কখনো প্রচার করতো না। আবার বর্তমান সময় দেখা যাচ্ছে বর্তমান সরকারের যেই ভালো দিক আছে এই দিকগুলো প্রকাশ করে, কিন্তু প্রকাশ করতেছে না। এখন এই ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে যে বাংলাদেশ টেলিভিশনের যে সাংবাদিক যারা আছে তাদের ক্ষেত্রে কি এক্ষেত্রে তাদের নীতি নৈতিকতার ক্ষেত্রে প্রভাব পড়তেছে কিনা, বা আদৌ কি কোনো মানে বাংলাদেশ টেলিভিশনের রুলস আছে কিনা যে যে শুধুমাত্র তারাই বাংলাদেশ টেলিভিশন সাংবাদিকেরা শুধুমাত্র বাংলাদেশের সরকারের পজিটিভ দিকগুলো প্রচার করবে, কিন্তু নেগেটিভ যে দিকগুলো আছে সেগুলো প্রচার করবে না, এরকম কিনা? অথবা আমরা দেখতেছি যে বর্তমান সরকার মানে
মিডিয়াতে বারবারই বলতেছে যে সাংবাদিকদেরকে নিরপেক্ষ হতে হবে, তাদেরকে তাদের কাজ করার ক্ষেত্রে স্বাধীনতা দিতে হবে, হ্যাঁ তাদের বাক স্বাধীনতা করা যাবে না। তো এই বিষয়গুলো আর কি, কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশ টেলিভিশন তো মানে বাস্তব বিপক্ষে দেখা যাচ্ছে বর্তমান সময়েও যে বাংলাদেশ সরকারের বর্তমান ভালো দিকগুলো প্রচার করতেছে কিন্তু খারাপ দিকগুলো প্রচার করতেছে না। এক্ষেত্রে আমি ভাইয়ের কাছে জানতে চাচ্ছি আর কি এই বিষয়টা। এখানে হলো আমি ধরেন রাষ্ট্রীয় মালিকানাধীন যে সংবাদপত্র গুলা বা হলো টেলিভিশন চ্যানেল আছে, স্পেশালি বিটিভি, তারপর আছে ধরেন বাংলাদেশ বেতার, তারপরে বাংলাদেশ সংবাদ সংস্থা, বাসস, মানে রেডিও, টেলিভিশন এন্ড প্রিন্ট, মানে ইলেকট্রনিক মিডিয়া বা হলো যারা হলো ডিজিটালি আর কি চলে আর কি, এই জিনিসগুলা মোস্ট অফ দাই হলো সরকারের যে ন্যারেটিভ সেগুলাই বেশি প্রচার করে, এটা সত্যি। কিন্তু বিষয় হলো ধরেন আমিও আমার কথায় একটা কথা বলছি যে 90-এর দশকের সময় সরকারি মালিকানাধীন এইরকম মিডিয়া গুলোকে বলা হয়তো ওই যে কি যেন, মানে ওই যে, সাহেব বিবির বক্স আর কি, যেগুলো মানে, হ্যাঁ হ্যাঁ, সাহেব বিবির বক্স। সাহেব বিবির বক্স মানে হলো আমার ঘরের সংবাদ আমি যেভাবে চাইবো ওভাবেই প্রকাশ হবে। এটা কিন্তু 90 দশক থেকে হয়েছে। কিন্তু হ্যাঁ অবশ্যই মিডিয়াকে যদি এম্পাওয়ার করা হয়, আপনি বলছেন যে পলিসি আসলে সরকার থেকে দেয় কিনা, এখানে বিষয় হলো কি, লিখিত কোনো পলিসি কোনো সরকারই দেয় না যে হলো তুমি আমার নেগেটিভ গুলা দিতে পারবে না, ভালো এগুলা দিতে পারবা। কিন্তু অনেক সময় হয় কি, আমার যারা মিডিয়া রুমে থাকে ওরা অনেক চাপে থাকে, যে হলো ধরেন একটা ট্যাগের সংস্কৃতি থাকে বাংলাদেশে, তো সব জায়গায় ট্যাগের সংস্কৃতি। আপনি যদি এটা নিয়ে লিখালিখি করেন, ধরেন যখনই সরকার থেকে ধরেন এত বছর কিন্তু ধরেন ফর এক্সাম্পল অন্য সরকারের নিয়ে কিন্তু কোনো নেগেটিভ কথা বলে নাই, আবার এখন কিন্তু অন্য সংবাদ নিয়ে খুবই নেগেটিভ কথা বলে, মানে খুবই, মানে সাংবাদিকতার ধরন হলো যে আপনি যখন ক্ষমতায় থাকবেন না তখন হলো আপনার নেগেটিভ সবকিছু কিন্তু তুলে ধরবে। এখন বিষয় হলো ধরেন বাইরে কিন্তু এই জিনিসটার প্রভাবটা অনেক বেশি না, কিন্তু সাউথ এশিয়ার অন্যান্য দেশগুলোতে কিন্তু সেম, নেপাল, ইভেন ইন্ডিয়াতে, পাকিস্তানেও ধরেন সরকারি যে মিডিয়া কিন্তু সরকারের বাইরে লিখে না। শুধু এক্ষেত্রে উদাহরণ আছে যে হলো ব্রিটিশের ক্ষেত্রে আমি বললাম যে হলো বিবিসির ক্ষেত্রে, বিবিসি কিন্তু সরকারি প্রতিষ্ঠান, কিন্তু বিবিসি সরকারের বিরুদ্ধে লিখে। তারপর আমেরিকার একটা টেলিভিশন এবং একটা রেডিও আছে, সেটা হলো স্টেট ওন, সে জায়গায় হলো ওরা এই জার্নালিজমটা করে। কিন্তু এটার জন্য অবশ্যই হলো যদি সরকারের কাছ থেকে শুধু হলো নিরপেক্ষ করে দিছি এই জিনিস বলে দিলেই হবে না। সে যদি এরকম ধরেন এই জিনিসগুলো হলো সরকার যারা হলো পলিসি মেকিং এ থাকে, ধরেন অ্যাসাইনমেন্ট যারা দেয়, ধরেন আমরা কিন্তু বলি যে সাংবাদিক সে সে ধরেন আপনার নোয়াখালী জেলা, আপনার নোয়াখালী জেলার যিনি প্রতিনিধি, ধরেন বিটিভির একজন প্রতিনিধি আছেন, জেলা প্রতিনিধি, তো উনি যদি একটা রিপোর্ট নেগেটিভও করে দেয়, এই রিপোর্ট কিন্তু আসলেই কিন্তু টেলিকাস্ট হবে কিনা এটা কিন্তু উনি শিওর না। কারণ এই জিনিসটা যখন হলো একদম উচ্চতর লেভেলে যাবেন, তারা এই জিনিসটা আর কি খুবই স্ক্রুটাইজ করে যে এটা দেওয়ার মতো কিনা, বা এটা সরকার মনক্ষুণ্ণ হবে কিনা, খারাপ হবে কিনা, তখন এই জিনিসগুলো আর কি ওখানে সেন্সরশিপ হয়ে যায় বা জিনিসটা পাবলিশ হয় না। তবে এটা অবশ্যই আমরা সবাই আশা করি যে হলো সেটা রাষ্ট্রীয় এত এত টাকা দিচ্ছে, এত এত খরচ আছে রাষ্ট্রীয় ইয়েতে, সেটা যদি সাংবাদিকতা আসলেই করা উচিত আর কি, নিরপেক্ষ সাংবাদিকতা করা উচিত, এটা দরকার। কিন্তু আমি 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 মানে আমি আশা দেখি না যে হলো অন্তত রাষ্ট্রীয় এই জিনিসগুলা অল্প সময়ের মধ্যে আসলে ইথিক্যাল জার্নালিজম বলতে আমি বুঝাচ্ছি হলো সরকারের পজিটিভের পাশাপাশি সরকারের নেগেটিভ জিনিসগুলা উঠাই তুলবে কিনা, আমি এখনো আর কি, আমি পার্সোনালি হলো আমি এখনো সন্দেহিত যে আসলে সম্ভব কিনা। এটা এই চর্চাটা বাংলাদেশে কখনো হয় নাই, যদি হয় সামনে তাহলে অবশ্যই ভালো। বা মিডিয়া কমিশন যদি এরকম কোনো কিছু দেয়, সংস্করণ কমিশন যদি এরকম কোনো কিছু দেয় যে হলো বাংলাদেশ টেলিভিশন সরকারের অর্থায়নেই চলবে, কিন্তু সেই ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার সুযোগ যদি দেয়া হয়, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে, তার উপর হস্তক্ষেপ থাকবে না, বা তাহলে হয়তো এই জিনিসটা একটু চেঞ্জ হবে আর কি। না হলে আসলে আশা করা কঠিন আর কি আমার মনে হয়। তো কোশ্চেন অ্যান্সারিং পার্টটা আমরা এখানেই শেষ করছি। সো আমি রবিউল ভাইকে থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো হাইলাইট করার জন্য। সো আমি একটু বিফোর আমি একটু সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই একটু আপনাদের ক্যামেরাটা অন করে ফেলবেন, সো আমরা যাতে একটা গ্রুপ ফটো নিতে পারি। সো আমি একটু আমার টিম থেকে একটু রিকোয়েস্ট করব যে যাতে সব একটু গ্রুপ ফটোটা নেওয়া হয়ে গেলে আমাদেরকে একটু জানাবেন। হ্যাঁ, কাইন্ডলি সবাই একটু ক্যামেরাটা অন করে ফেলবেন আপনাদের, আমরা একটা গ্রুপ ফটো নিব। খুব
হাইলাইটিং কিছু বিষয় আমাদের সামনে তুলে ধরলেন এতক্ষণ ধরে। তো আপনার সেশনটির জন্য থ্যাংক ইউ সো সো মাচ। সো আজকে আমাদের সাথে আরেকজন স্পিকার জয়েন করার কথা ছিল, বাট আনফরচুনেটলি উনি আজকে আমাদের সাথে জয়েন করতে পারছেন না। বাট ওনার সেশনটা নিয়ে পরবর্তীতে আপনাদেরকে আর কি গ্রুপে আপডেট দেওয়া হবে। সো ইন দ্য মেইন টাইম আমি একটু তানভীর ভাইয়ের কাছে হ্যান্ড ওভার করবো। আমাদের পার্টিসিপেন্ট যারা আছেন তাদের যদি কোনো আমাদের নেক্সট স্টেপ প্লাস হচ্ছে আমাদের যে অ্যাসাইনমেন্টটা যেটা আপনাদের সাবমিট করতে হবে, সো এটা নিয়ে যদি কোশ্চেন থাকে, তো আপনারা খুব শর্টে আর কি কোশ্চেন গুলো এখন করতে পারেন। সীমান্ত ভাই একটু অ্যাড করি, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই। সেটা হলো যারা পার্টিসিপেন্ট ছিলেন, আপনাদের আসলে ব্যক্তিগতভাবে সবার সঙ্গে হয়তো পরিচয় হওয়ার সুযোগ হয় নাই, কিন্তু আমি আপনাকে ব্যক্তিগতভাবেই অনুরোধ জানাই আর কি সবাইকে, যেহেতু দেশটা আমাদের সকলের আর কি। এই দেশের কিন্তু ধরেন আমাদের হাতে কিন্তু একটা সুযোগ আসছে সংস্করণের, যে আমরা আমাদের কোন একটা জায়গায় সরকারের পলিসি মেকিং এ আমরা আমাদের সংস্করণের দাবিগুলো তুলে ধরা আর কি। তো যেহেতুগুলা কমিশন হয়েছে, আপনি সবগুলা কমিশনের নাম, আপনি শুধু নাম সার্চ দিয়ে, আপনি কমিশনের নাম সার্চ দিয়ে গুগলে গেলে আপনি প্রত্যেকটা কমিশনের ওয়েবসাইট পাবেন, সেখানে সবাই মতামত নিচ্ছে। আপনার যদি মনে হয় যে দেশের সাংবাদিকতা রিলেটেড না, যেই কোনো দেশের বা ধরেন সংবাদপত্র, তারপরে হলো আপনার যে কোনো মিনিস্ট্রির যেহেতু কমিশন গুলো হয়েছে, সেগুলো আপনারা আপনার ফিডব্যাক দেন। আমি কমিশনের অনেকের সঙ্গে কথা বলছি, স্পেশালি নির্বাচন কমিশনের। ধরেন আমি একটা ইন্টারেস্টিং স্টোরি শেয়ার করি। আমি একটা প্রস্তাব রাখছি হলো আপনার হলো ইলেকশন কমিশনারের কাছে। আপনার একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশে কিন্তু আমরা কয়েকদিন পরে পরেই কিন্তু খবর পাই না যে হলো রাস্তায় একটা 2 বছরের 2 মাসের একটা ছেলে পাওয়া গেছে রাস্তায়, বাপ মা নেই। তার মানে একটা জিনিস আপনারা মাথায় কখনো নিছেন যে এইসব ছেলেরা বড় হয়ে কার পরিচয় হয়? তার তো বাপ মা নাই লিগাল, সে তাকে রেখে চলে গেছে। ভাই ধরেন বাংলাদেশে আমরা আরো ওদেরকে খুব খারাপ একটা ওয়ার্ডে মানে দেই আর কি, বাবা মা নাই, মানে পিতা মাতাহীন। তা আমি এদেরকে নিয়ে একটা সরকারের কাছে দাবি জানাইছি, বা আমি একটা নিজস্ব একটা অ্যাপ্লিকেশন দিছি একটা কমিশনের কাছে, যে হলো এদেরকে যেন হলো ধরেন এরা বড় হয়, ন্যাশনাল আইডি কার্ড পায় না, জন্ম নিবন্ধনও পায় না, কারণ এদের তো বাপ মা নাই। এখন আপনি কি কখনো দেখছেন যে হলো একটা ছেলের বাবা মা নাই, সে এনআইডি কার্ড পাইছে? কখনো দেখছেন? আপনি দেখেন নাই। কিন্তু বাংলাদেশে তো অনেক শিশু জন্ম হয়েছে রাস্তায়, যে শিশুর বাবা মা আসলেই নাই। তাহলে আমি সরকারের কাছে এমনি প্রস্তাব রাখছি যে অন্তত হলো এইসব শিশুদের ক্ষেত্রে একটা স্পেশাল বডি তৈরি করে, একটা স্পেশাল কমিটি করে এদেরকে যেন জন্ম নিবন্ধন তারপর ন্যাশনাল আইডি কার্ড দেওয়া হয়। তাহলে এইসব শিশুরা হয়েছে, আমি অনেকের সঙ্গে পরিচয় হয়েছে, আমি রিপোর্টিং করতে গিয়ে অনেকের সাথে পরিচয় হয়েছে, এমন হয়েছে যে হলো সে বিদেশে যাওয়ার জন্য সক্ষম, সে সে মানে টেকনিক্যালি খুবই জ্ঞান অর্জন করছে, বিদেশে যাওয়ার সক্ষম, কিন্তু সে ন্যাশনাল আইডি কার্ড পায় নাই, সে হলো পায় নাই, আর পাসপোর্ট পায় নাই, সে বিদেশে যাইতে পারে নাই, কারণ তার বাপ মাই তো নাই। বাংলাদেশে তো কখনোই বাপ মার ছাড়া, বাপ মায়ের পরিচয় ছাড়া আসলে কাউকে জন্ম নিবন্ধন বা ন্যাশনাল আইডি কার্ড দেওয়া হয় নাই। তখন আমি তাদেরকে একটা প্রস্তাব দিছি যে একটা লিগাল বডি করে, একটা স্পেশাল বডি করে এদেরকে যেন জন্ম নিবন্ধনের আর বার হলো এনআইডি কার্ড দেওয়া হয়। এটা আমি একটা প্রস্তাব করছি, প্রস্তাব রাখুক বা না রাখুক। ইভেন আমি হলো বদিউল আলম মজুমদার যিনি ওনার প্রধান, ওনার সঙ্গে আমি কথা বলছি, ওনাকে আমি কনসার্নটা জানাইছি। যেহেতু দেশটা আমার, এই দেশটাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমার আর আপনার সবার। যেহেতু একটা সুযোগ আসছে, আমরা অন্তত তাদেরকে ইমেল করি, ওখানে পরিচিতি আছে, সবার মোবাইল নাম্বার আছে, আপনার হলো সবার ইমেল আছে, আপনি আপনার ইমেলটা ওনাদের কাছে পাঠান, না হলে হলো ফিডব্যাকটা ওদের গুগল ফর্মে দেন। একটু কন্ট্রিবিউশন আমরা যদি আমাদের জায়গা থেকে রাখি দেশের জন্য, তাহলে আমরা একটা সুন্দর দেশ পাবো আর কি। এতটুকুই। সবাইকে ধন্যবাদ জানাই আবার অনেকক্ষণ কষ্ট করে শোনার জন্য। থ্যাংক ইউ সো মাচ রবিউল ভাই। সো আমি তানভীর ভাইয়ের কাছে চলে যাব। তানভীর ভাই। থ্যাংক ইউ সীমান্ত। আমি প্রথমে একটু রবিউল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। রবিউল ভাই নিজেও আসলে নির্ধারিত সময়ের থেকে অনেক বেশি সময় আমাদেরকে দিয়েছেন প্রশ্ন উত্তর পর্বের জন্য, এবং খুব চমৎকার একটি এবং সেশন শেষে খুবই চমৎকার একটা সাজেশনও আমাদেরকে দিয়ে গেলেন। রবিউল ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি যেটা করব, যে আপনাদের কারো কারো কিছু প্রশ্ন আছে, আমাদের নেক্সট স্টেপ, নেক্সট সেশন বা অ্যাসাইনমেন্ট নিয়ে কিছু প্রশ্ন থাকতে পারে, ওই প্রশ্নগুলো আমাকে যদি এখন চ্যাট বক্সে অথবা আনমিউট করে আপনার প্রশ্নটা করেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। একজন সার্টিফিকেটের ব্যাপারে জানতে চেয়েছিলেন। তো সার্টিফিকেটটা যেটা হচ্ছে, যা যা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন তাদেরকে আমরা ইমেইলে ডিটেলস গুলো, ফার্দার ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, যারা সাবমিট করবেন তাদের প্রত্যেককেই সার্টিফিকেট দেওয়া হবে। ভাই কোনো ফরম্যাট কোনো ফরম্যাট আমাদের প্রদান করবেন কিনা, যে আমরা এই বিষয়গুলো আর কিভাবে উপস্থাপন করব, কোন কোন পয়েন্ট আসলে হাইলাইট করে আমরা এগুলো উপস্থাপন করব?
রাইট, সো এটা হচ্ছে যে যখন আমরা ফর্মটা আপনাদের সাথে শেয়ার করবো, ফর্মের সাথে একটা গাইডলাইন শেয়ার করা হবে। তো গাইডলাইনটা বেসিক্যালি দু একটা এক্সাম্পল সহ দেওয়া থাকবে, তো এটা থেকে আপনারা দেখে সাবমিট করতে পারবেন। বেসিক্যালি এখানে আপনাদেরকে তিনটা সাজেশন দিতে হবে, পলিসি রিকমেন্ডেশন করতে হবে, এবং টপিক গুলো আমি আহ, আহ, আমাদের আজকের সেশনের শুরুতে টপিক গুলো দেখিয়েছিলাম। এছাড়াও আপনারা যখন ফর্মে সাবমিট করবেন, ফর্মের সাথে গাইডলাইনও টপিক গুলো দেওয়া থাকবে। তো ভাই আমরা তো আমাদের একাডেমিক লাইফে ভাই বিভিন্ন রিসার্চ প্রপোজাল আমরা জমা দিই, তো এইগুলো হুম হুম, আসলে ওইরকম ধরনের হবে কিনা? না না, রিসার্চ প্রপোজালের মতো হবে না, কারণ এখানে আপনি ছোট করে এখানে দুইটা পার্ট থাকবে। এক হচ্ছে যে আপনি কোন ইস্যুটা নিয়ে কথা বলতে চাচ্ছেন। হ্যাঁ, যেমন আমি একটা এক্সাম্পল বলছিলাম যে বর্তমানে মেবি পলিসি মেকিং এ আমাদের ইয়াং জেনারেশন ইনভলভমেন্ট নাই, ইউথ লিডারদের ইনভলভমেন্ট নাই। তাদেরকে কিভাবে ইনভলভ করা যায় সেটা নিয়ে আপনি রিকমেন্ডেশনটা মেবি খুবই শর্টলি 2 লাইনস আর 3 লাইনস এর ভিতরে এটা আর কি লিখতে হবে। ওরকম রিসার্চ প্রপোজালের মতো বড় কিছু সাবমিট করতে হয় এখনই। তো এটা জাস্ট আপনি তিনটা খুবই শর্টলি ব্যাকগ্রাউন্ডটা সহ আপনি কি চাচ্ছেন, কি করতে হবে, রিকমেন্ডেশনটা সাবমিট করবেন। আমাদের আসসালামু আলাইকুম ভাইয়া, আজকে এটা সাবমিট করার লাস্ট ডেট ওয়ালাইকুম কবে? আসসালাম। সাবমিট করার লাস্ট আচ্ছা, ডেট কবে এটা? লাস্ট ডেটটা মোস্ট লাইকলি 1 উইকে ওপেন থাকবে, বাট লাস্ট ডেটটা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যখন ফর্মটা আপনাদের সাথে শেয়ার করা হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ইমেইলে, তখন ওখানে ডেডলাইন সহ মেনশন করে দেওয়া হবে। ভাই আরেকটা বিষয় হচ্ছে ভাই, আমরা হচ্ছে আমাদের মতো একটা টপিক চুজ করলাম। তো এখন আমরা ওই টপিকটা নিয়ে আমাদের ওই রিলেটেড বিভিন্ন শিক্ষক বা বিভিন্ন শুভাকাঙ্ক্ষী যারা মানে গবেষক মনে আছেন, তো আমরা কি তাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে তারপরে যদি দিই, তো সেক্ষেত্রে তাদের কি কোনো রেফারেন্স সহ ওখানে উল্লেখ করা লাগবে কিনা, এই বিষয়টা একটু ক্লিয়ার করুন। না, এক্ষেত্রে ধরেন যে আপনি আলোচনা করতেই পারেন, তবে সাজেশনটা তো অবশ্যই হচ্ছে আপনার কাছ থেকে আসছে, মতামতটা আপনার। আপনি যদি কারো কাছ থেকে কোনো ডেটা নেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি রেফারেন্সটা দিতে পারেন যে ওই জায়গার রেফারেন্সে এই ডেটাটা আপনি উপস্থাপন করছেন। হ্যাঁ, ওই রেফারেন্সটা আপনি ইনক্লুড করতে পারেন। ওকে ভাই, ধন্যবাদ। কারো আচ্ছা, যদি, হ্যাঁ, কারো যদি কোনো আমাদের কোশ্চেন। আজকে থার্ড সেশন, থার্ড ভার্চুয়াল সেশন। সো এটা আসলে ভার্চুয়াল সেশনে এটাই লাস্ট, আমাদের 8 কোহর্টের আজকেই লাস্ট ভার্চুয়াল সেশন। এরপরে যেটা হবে, এরপরে হচ্ছে যে একটা ইন পার্সন প্রোগ্রাম হবে, বাট আর কি সেটার আগে আমাদের এই অ্যাসাইনমেন্ট সাবমিশন পর্বটা ক্লোজ হবে। অ্যাসাইনমেন্ট সাবমিশন ক্লোজ হওয়ার পর অ্যাসাইনমেন্ট যারা সাবমিট করেছেন তাদের মাঝ থেকে সিলেকশন হবে। তারপর লিমিটেড সিট যেহেতু, আপনাদের মাঝে সিলেক্টেড পার্সনদেরকে ইনভাইট করা হবে ইন পার্সন সেশনে। তো আচ্ছা, ইন পার্সন বুট ক্যাম্পে কয়জনকে অ্যাকসেপ্ট করা হবে? ট্রেডিশনালি আমাদের ইন পার্সন প্রোগ্রামে সবসময় 30 জন করে সিলেক্ট করা হয়। ইন পার্সন সেশনে কি ধরনের অ্যাক্টিভিটি হবে, এখানে কি কি মানে স্টেপ বা সেশন থাকবে ওই জায়গায়? রাইট, তো ইন পার্সন সেশনে আমাদের যেগুলো হয় যে আমরা লাইভ হচ্ছে যে আমাদের মেন্টরদের সাথে আমাদের ডিসকাশন সেশন থাকে। এছাড়াও হচ্ছে যে আমাদের প্রিভিয়াস যারা পার্সিপেন্ট আছে তাদের কাছ থেকে তাদের এক্সপিরিয়েন্স শুনে আমরা একটা নেটওয়ার্কিং সেশন থাকে, এবং যারা যারা পার্টিসিপেট করেন তাদের মাঝে নেটওয়ার্কিং একটা অপরচুনিটি দেওয়া হয়, ডিবেট হয়। এক এক জন তাদের নিজস্ব মতামত শেয়ার করতে পারে। ঠিক আছে, তো এছাড়াও আরো বিভিন্ন ফান অ্যাক্টিভিটিসও থাকে ইন পার্সন সেশন গুলোতে আমাদের। তো ফার্দার ডিটেলস লাইক কত দিন ব্যাপী হবে, কবে হবে, এই ডিটেলস গুলো পরবর্তীতে অ্যানাউন্স করে দেওয়া হবে। আচ্ছা, ওমর মুস্তাফিজ ভাইয়ের সেশনটা, আনফরচুনেটলি ওমর মুস্তাফিজ ভাই আজকে একটা মেডিকেল ইমার্জেন্সির কারণে উনি সেশনটা অ্যাটেন্ড করতে পারেননি। তো এই সেশনটা ভার্চুয়ালি হচ্ছে না, যেহেতু আজকে মিস হয়ে গেছে। এটা মোস্ট লাইকলি পরবর্তীতে কিছু একটা আপনাদের সাথে কি শেয়ার করা হবে ডিটেলস অ্যানাউন্সমেন্ট, যদি মেবি রেকর্ডেড প্রি রেকর্ডেড কিছু একটা শেয়ার করা হতে পারে, অথবা এটা মেবি ইন পার্সনে মুভ করা হতে পারে।
ঠিক আছে, আমরা যেহেতু অলরেডি আর কি অনেক সময় নিয়ে নিয়েছি, আর কোনো প্রশ্ন না থেকে থাকলে আমরা শেষ করতে পারি। সীমান্ত, ওভার টু ইউ। সো থ্যাংক ইউ সো মাচ তানভীর ভাই কোশ্চেন গুলো অ্যান্সার করার জন্য। সো আমরা দেখতে দেখতে আমাদের সেশনের একদম শেষ দিকে চলে এসেছি। সো এখন আমি সবাইকে, আমরা আজকে যারা জয়েন করেছি সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। এতক্ষণ ধরে আপনারা সেশনটাতে ছিলেন, আপনাদের পার্টিসিপেশনের জন্য থ্যাংক ইউ। আপনারা যারা আজকে অ্যাক্টিভ ছিলেন তাদের সবাইকে থ্যাংক ইউ। সো পরবর্তীতে তো আমি শেষ করার আগে আরেকটি কথা বলবো যে আপনাদের যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে, সো একটু কাইন্ডলি ওই গ্রুপটাতে আপনারা একটু অ্যালার্ট থাকেন, কারণ আমাদের পরবর্তী আপডেটস গুলো প্রবাবলি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের থ্রুতেই হবে। সো ইন দ্যাট কেস, সো আপনারা একটু গ্রুপটাতে অ্যালার্ট থাকবেন। আর পরবর্তীতে অ্যাসাইনমেন্ট আপনাদের যখন ফর্মটা দেয়া হবে, তো ফর্মটা দেওয়ার পর আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশনের কোনো যদি প্রবলেম হয়, কোনো প্রবলেম ফেস করতেছেন, সাবমিট করতে পারতেছেন না, বা কোনো জায়গায় কোনো কনফিউশন বা এনি কাইন্ড অফ কোয়েরি থাকলে, সো আমাদের টিমের সাথে যোগাযোগ করতে পারেন। আমি আছি, সীমান্ত, আমাদের টিম থেকে আদনান আছে। সো আমাদের কাছে যে কোনো কোয়েরি আপনারা টেক্সট করতে পারেন, ইনশাল্লাহ উই উইল রেসপন্ড। সো এই বলে আজকের সেশনটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে হোপফুলি এখানে যারা আছেন তাদের সাথে অনেকজনের সাথে হয়তো বা ইন পার্সন বুট ক্যাম্পে দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।